হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। কি গো, বলতে বলতে পরীক্ষা তো চলেই এলো নাকি? দেখো, আর কয়েকদিন মাত্র পরীক্ষা বাকি আছে। এখন ভিডিও যে দেখছো তোমরা, এখন এত ডিপে যাওয়া সম্ভব নয়। যে কোনো টপিকে তোমরা বুঝতে পারছো। তো কি হবে এই ভিডিওতে আমরা ট্রাই করব যে মলিকুলার বায়োলজি যে চ্যাপ্টারটা আমাদের আছে, যেটা হচ্ছে আমাদের বংশগতির আণবিক তত্ত্ব, সেটাকে একটু ক্রিস্প ফরম্যাটে জলদি জলদি একটা ঝালিয়ে নেব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো, এই ভিডিওতে আমরা প্রথমে দেখব যে ডিএনএ যে জেনেটিক পদার্থ এবং সেটাকে প্রমাণ করব কিভাবে, সেই পরীক্ষাগুলো একটু দেখব। সেখানে আমরা পড়বো কি, গ্রিফিথের পরীক্ষা পড়বো, হার্সেটের যে পরীক্ষা পড়বো। আচ্ছা, তারপরে আমরা পড়বো কি না, ডিএনএ এবং আরএনএ রাসায়নিক গঠন, যেখানে আমরা নিউক্লিওটাইডের গঠনটা পড়বো। তারপরে আমরা ডিএনএ সম্পর্কে পড়বো, যে ডিএনএ আমাদের ওই দ্বিতন্ত্রী মডেল, তারপরে হচ্ছে ওয়াটসন ক্রিকের ওই যে দ্বিতন্ত্রী মডেল আমরা পড়েছি, তারপরে ওর ভৌত গঠন কি কি আছে সেগুলো দেখবো, আমরা কি কাজ করে ডিএনএ সেটা দেখবো। আরএনএ সম্পর্কে পড়বো, আরএনএ কি কি টাইপ আছে, প্রত্যেকটা টাইপের স্ট্রাকচার দেখবো। আর পড়বো কি না রেপ্লিকেশন, তিনটা আছে আমাদের, জানো এই চ্যাপ্টারে বেশ বড় বড় বাঘা জিনিস, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তিনটেই আমরা দেখবো এই চ্যাপ্টারে, এই ভিডিওতে দেখবো আমরা। আর হচ্ছে জেনেটিক কোড জানো তোমরা, সেটা দেখবো। ট্রান্সলেশন দেখবো, জিনের প্রকাশ ও নিয়ন্ত্রণ, যেখানে আমরা দেখবো ল্যাক অপেরন সম্পর্কে, অপেরনার স্ট্রাকচার সম্পর্কে, আর কিভাবে সেটা নিয়ন্ত্রিত হয়। হিউম্যান জিনোম প্রজেক্টটা পড়বো আমরা, হিউম্যান জিনোম প্রজেক্টে কি কি মুখ্য কথাগুলো রয়েছে সেগুলো দেখবো আমরা। আর লাস্টে দেখবো আমরা কি না, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। জানো তোমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কেমন করা হয়, সেটা রিভাইজ করে নেবো। তো ফার্স্টে আছে কি, ডিএনএ হলো জেনেটিক পদার্থ। আগে জানি যে জেনেটিক পদার্থ কথার মানে কি। দেখো, জেনেটিক পদার্থ মানে যে বস্তুগুলো আমাদের বংশগতির বৈশিষ্ট্যকে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে নিয়ে যাবে। যেমন যদি একটা এক্সাম্পল তোমাকে দিই, তোমাকে দেখতে তোমার মা বাবার মতো বলা, হয়তো তুমি হয়তো তোমার বাবার মতো হাইট পেয়েছো, মায়ের মতো রং পেয়েছো, বাবার মতো চোখ পেয়েছো। তাহলে কোনো কিছু একটা জিনিস তো যাবে, এই বৈশিষ্ট্যকে নিয়ে যাবে পরবর্তী প্রজন্মে। এদেরকে বলা হয় আমাদের কিনা জেনেটিক পদার্থ। এবারে আমরা কোনটাকে বলি জেনেটিক পদার্থ আমাদের ক্ষেত্রে মানে যারা একটু উচ্চ ক্যাটাগরির আমরা যারা, আমাদের ক্ষেত্রে ডিএনএ কে বলা হয় জেনেটিক পদার্থ। তাহলে ডিএনএ হলো আমাদের জেনেটিক পদার্থ। আর এই স্ট্রাকচার তোমরা জানো ডিএনএ কেমন দেখতে হয়, দ্বিতন্ত্রী। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে আমরা ডিএনএ কে জেনেটিক পদার্থ বলবো কেন, মানে অ্যাকচুয়ালি জেনেটিক পদার্থ বলার, কোনো মলিকুলকে জেনেটিক পদার্থ বলার পেছনে কারণ কি। দেখো, জেনেটিক পদার্থ হতে হলে প্রথমে চাই আমার সার্বজনীনতা। সার্বজনীনতার কথা অর্থ হচ্ছে যে ওই জিনিসটা শুধুমাত্র একজনের নয় বা দুজনের নয়, জীবজগতে সবার থাকবে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, মানে সবার ক্ষেত্রে যদি থাকে তাহলে তাকে বলবো আমরা সার্বজনীন। আর ডিএনএ ক্ষেত্রে আমরা জানি ডিএনএ সবার ক্ষেত্রে দেখা যায়। এবার কোশ্চেন হতে পারে, স্যার ডিএনএও তো সবার ক্ষেত্রে দেখা যায়, আরএনএও তো দেখা যায়, প্রোটিনও তো দেখা যায়, কার্বোহাইড্রেটও তো দেখা যায়, ফ্যাটও তো দেখা যায়। তাহলে দেখো, এখন আমাদের কাছে তাহলে মেন চারজন আমাদের কম্পিউটার আছে এখানে। কার্বোহাইড্রেট ছেড়ে দাও, কার্বোহাইড্রেট খাবারের যে অংশ সেটা আমরা জানি যে সেটা ইউজ হয় না, ফ্যাটও হবে না, ছেড়ে দাও। আমাদের কাছে তিনজন কম্পিউটার আছে, এক হচ্ছে প্রোটিন আছে, ডিএনএ আছে, আরএনএ আছে। এর তিনজনের মধ্যে কে এই রেসে এগিয়ে থাকবে জেনেটিক পদার্থ হওয়ার পেছনে, সেটা আমরা দেখবো। দেখো, প্রথম রুলে কি হলো, সার্বজনীনতা। তো আমরা জানি ডিএনএ, আরএনএ, প্রোটিন তিনটাই সার্বজনীন, সবার ক্ষেত্রে দেখা যায়। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো না যে ডিএনএ সত্যিকারের জেনেটিক পদার্থ। বৈচিত্র্যতা, আমরা জানি কি না, ডিএনএর মধ্যে আমাদের ডিএনএ হোক বা আমাদের আরএনএ হোক, এর মধ্যে 4 রকমের বেস থাকে, এটিজিসি, আর আরএনএ ক্ষেত্রে হলে এইউজিসি। তো এই যে কম্বিনেশন গুলো, এগুলো তো অনেকবার কম্বিনেশন, তোমরা জানো যে এটিজিসি এরকম অনেক কম্বিনেশন হয়ে হয়ে অনেক বৈচিত্র্যতা আনে। তো ডিএনএ মধ্যেও বৈচিত্র্যতা আসতে পারে, আরএনএ ক্ষেত্রেও আসতে পারে, প্রোটিনের ক্ষেত্রেও আসতে পারে। আমাদের দেহে কত ধরনের প্রোটিন আছে, ঠিক তো? প্রোটিনের মধ্যে থাকে আমাদের অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডের কম্বিনেশন একটু এদিক ওদিক হয়ে গেলেই আমাদের তাতে বৈচিত্র্য চলে আসবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু ডিএনএ কে আমরা বলতে পারছি না যে ডিএনএ আমাদের জেনেটিক পথ। এইবারে আসি একটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে অটো ক্যাটালাইটিক ধর্ম। অটো ক্যাটালাইটিক ধর্ম কথার অর্থ হচ্ছে যদি কোনো জিনিস বা কোনো বস্তু নিজেকেই আবার তৈরি করতে পারে। কথা মানে বুঝতে পারছো, যদি আমি নিজেকে আবার নিজে তৈরি করে ফেললাম, মানে আমারই আরেকটা ভার্সন, তাহলে তখন তাকে বলবো অটো ক্যাটালাইটিক ধর্ম।
এটা কিন্তু বাবু সবার কিন্তু থাকে না। ডিএনএ প্রোটিন পারে না, নিজের প্রোটিন নিজেই আবার নিজেকে তৈরি করতে পারে না। আরএনএ এক সময় পারতো, অনেক বছর আগে, আজ থেকে কয়েক হাজার কোটি বছর আগে পারতো, কিন্তু তারপরে কিন্তু সেই ধর্ম তার নেই। কিছু কিছু ক্ষেত্রে আছে, সেটা আলাদা কথা, কিন্তু নিজেকে তৈরি করে নেওয়ার ক্ষমতাটা তার নেই। পড়ে থাকলো কি ডিএনএ। আমরা পড়েছি ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে নিজেকে নিজেরই একটা ভার্সন বানায়। তাহলে এই রেসে জিতলো কে? ডিএনএ। এই রেসে কিন্তু আমাদের ডিএনএ জিতে গেল বাবু। আরেকটা কি? হেটেরো ক্যাটালাইটিক ধর্ম। অটো যদি হয় নিজেকে বানানো, হেটেরো হবে অপরকে বানানো। দেখো আমরা কি জানি যে ডিএনএ আরএনএ তৈরি করতে পারে, তো আর ইনডাইরেক্টলি সে প্রোটিন তৈরি করতে পারে। আমরা জানি ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়। তাহলে আরএনএ প্রোটিন তৈরি করতে পারলো, সেটা তার হেটেরোক্যাটালাইটিক ধর্ম। আর আরএনএ কে তৈরি করলো কি? ডিএনএ, মানে ডিএনএ সেটা হেটেরোক্যাটালাইটিক ধর্ম। তাহলে এর রেসে কে কে জিতে গেল? দেখো এই রেসে কিন্তু ডিএনএও জিতলো আর আরএনএও কিন্তু জিতে গেল। এরপরে কে? না পরিব্যক্তি। পরিব্যক্তি মানে মিউটেশন যেটা বলছি আমরা, যেখানে আমার হঠাৎ কোনো পরিবর্তন বংশ পরম্পরা এগোয়। তো এটা ডিএনএ ক্ষেত্রে আমরা বেশি জানি, দেখা যায়। আরএনএ ক্ষেত্রেও মিউটেশন আসে, জানি খুব জলদি আসে। ডিএনএ চেঞ্জগুলো আমরা দেখেছি যে পরবর্তী প্রজন্মে গেছে, আমাদের বাকি যে পরীক্ষাগুলো দেখবো সেখানে দেখবো আমরা। তো এক্ষেত্রে আমার বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমার বলা উচিত ডিএনএ কে। তাহলে দেখো এতগুলো বৈশিষ্ট্য কিন্তু ডিএনএর মধ্যে কিন্তু কমন পাচ্ছ। আর ডিএনএ পরিমাণ দেখো, একই পরিমাণ একই প্রজাতি সবার মধ্যে কিন্তু প্রায় সমান হওয়া চাই, ঠিক আছে? তো এটাও দেখা যায় ডিএনএর মধ্যে। তাহলে সব দিক দিয়ে কিন্তু দেখো ডিএনএ এগিয়ে আছে। এই জন্য ডিএনএ হচ্ছে আমাদের জেনেটিক পদার্থ। কিন্তু এগুলো তো সব মুখে মুখে কথা, পরীক্ষার মাধ্যমে প্রমাণ করবো কি করে ডিএনএ জেনেটিক পদার্থ, তাই না? দেখো এবার তোমরা পড়েছো যে ব্যাকটেরিয়া রূপান্তরণ প্রক্রিয়া বা আমাদের ট্রান্সফরমেশন প্রক্রিয়া যেটাকে বলি আমরা। তো ব্যাকটেরিয়ার হচ্ছে 3 রকমের আমাদের প্রজনন হয় বা জনন হয়: কনজুগেশন, ট্রান্সফরমেশন আর হচ্ছে ট্রান্সডাকশন। কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। কনজুগেশনে দুটো ব্যাকটেরিয়া এখন জুড়ে যায়, মাঝখান থেকে প্লাজমিডের আদান প্রদান হয়ে যায়, জানো তোমরা নিশ্চয়ই। ট্রান্সফরমেশনে কি হয়? ট্রান্সফরমেশনে দুটো ব্যাকটেরিয়া কি হয় না, একটা মিডিয়ামের মধ্যে থাকে, মিডিয়ামের থ্রু তাদের জেনেটিক পদার্থ যায়। আর ট্রান্সডাকশন আমরা ফার্স্ট ভাইরাসে পড়বো, যেটা এরপরেই পড়বো, হার্সেসে যে পরীক্ষা দেয়। তো প্রথমে আসি কি গ্রিফিথের পরীক্ষা। ফ্রেডরিক গ্রিফিথ, তিনি জানো তোমরা ইঁদুরের উপর পরীক্ষা করেছিলেন। আমাদের ওই আর কি ব্যাকটেরিয়া ইউজ করেছিলেন না, ডিপ্লোকক্কাস নিউমোনি, যেটা আমাদের নিউমোনিয়া রোগ করে। তো এই ডিপ্লোকক্কাস নিউমোনির প্রথম কথা তোমরা মনে রাখবে যে এই কোন ব্যাকটেরিয়াটা ব্যবহার করা হয়েছিল। আর অবশ্যই বাবু বানানটা ভুল করবে না, সায়েন্টিফিক নেমে বানানটা প্রচুর ইম্পর্টেন্ট থাকে, ডিপ্লোকক্কাস নিউমোনি। আর এতে কোন 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 স্ট্রেনগুলো আমরা ইউজ করেছিলাম, মানে কোন কোন ভ্যারাইটিগুলো আমরা ইউজ করেছিলাম ব্যাকটেরিয়ার, না 2R আর 3S। মনে পড়ছে 2R 3S? আর ফর রাফ, আর ফর আমাদের হচ্ছে রাফ, আর S ফর আমাদের হচ্ছে স্মুথ। আর জানো অবশ্যই তোমরা যে যেটা স্মুথ স্ট্রেন হয়, সেটা আমাদের হয় কি না ভিরুলেন্ট স্ট্রেন হয় আমাদের ভিরুলেন্ট। আর ভিরুলেন্ট মানে জানো যে আমাদের রোগ সৃষ্টি করতে পারবে, মানে 3Sটা রোগ সৃষ্টি করতে পারে, ঠিক আছে? কারণ এর বাইরে ক্যাপসুলের আবরণ থাকে, ক্যাপসুল একটা এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার কোষপ্রাচীরের বাইরে। আর রাফ যেটা হচ্ছে সেটা আমাদের অ্যাভিরুলেন্ট, জানো তোমরা অ্যাভিরুলেন্ট। আর অ্যাভিরুলেন্ট মানে হচ্ছে যেটা আমাদের রোগ সৃষ্টি করতে পারবে না, ঠিক আছে? তো কি করেছিলেন তিনি? আমাদের বেচারা তো একজনই তো আছে আমাদের বায়োলজিতে মারার জন্য, ইঁদুরকে আছে। তো ইঁদুরকে নিলেন, প্রথমে জীবিত ইঁদুরের দেহে ঢোকালেন কি জীবিত 2R। তো 2R তো বেচারা তার বাইরে তো রাফ, মানে বাইরে কোনো ক্যাপসুলে আবরণ নেই। তো ক্যাপসুলে আবরণ না থাকলে আমাদের জীবন্ত ব্যাকটেরিয়ার যে ইমিউন সিস্টেম তাকে ধ্বংস করে দিল, তার দেহ ওই ব্যাকটেরিয়াকে। তাহলে ইঁদুরটা বেঁচে থাকলো, দেখো কত স্মাইল করছে, সুন্দর, হ্যাঁ বেঁচে আছে। তারপরে কি করলাম আমরা? জীবিত 3S ঢুকালাম। এ বাবা, এবার তো আমরা ভিরুলেন্ট স্ট্রেন ঢুকিয়েছি, অ্যাজ এক্সপেক্টেড ইঁদুরটা মরে গেল, ব্যাস পটল তুললো ইঁদুরটা। থার্ড পরীক্ষা করলেন কি, ওই যে 3S ব্যাকটেরিয়া ছিল, যেটা ভিরুলেন্ট স্ট্রেন ছিল, তাকে হিট কিল করলেন, মানে তাকে মানে হিট দিয়ে মেরে দিলেন। তারপরে কি করলেন না, জীবন্ত ইঁদুরের মধ্যে প্রবেশ করালেন। ও অলরেডি ব্যাকটেরিয়া মরে গেছে, সে আর কি কাজ করবে? তো ইঁদুরটা বেঁচে গেল, এর ভাগ্য ভালো বেঁচে গেছে, আগেরটা মরে গেছিল। আচ্ছা, আর লাস্ট যেটা স্টেপ ছিল সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এই পরীক্ষার ক্ষেত্রে।
কি করেছেন তিনি, না তাপে মৃত 3s নিলেন, মানে হিট কিল 3s নিলেন, তার সঙ্গে মেশালেন কাকে, না 2r-কে, আর সেটাকে নিয়ে প্রবেশ করলেন কাকে, জীবিত ইঁদুরের দেহে। এবার তোমাদের মনে হতেই পারে যে স্যার যখন 3s মরে গেছে তাহলে তো অবশ্যই ইঁদুরটা বেঁচে থাকবে, কারণ আমরা দেখেছি জীবন্ত 2r দিয়ে ইঁদুর মরে না। কিন্তু এখানে কেসটা উল্টো হয়ে গেল, ইঁদুরটা মরে গেল। ভাই ইঁদুরটা মরলো কেন? তো গ্রিফিথ তখন একটা আইডিয়া করলেন, নিশ্চয়ই আমাদের এই যে তাপে মৃত 3s ছিল না, এখান থেকে কিছু একটা পদার্থ গিয়ে ঢুকেছে আমার জীবিত 2r-এর দেহে, যার জন্য কি হয়েছে, এই 2r-টা চেঞ্জ হয়ে গেছে, মানে ওই খারাপ ছেলের সঙ্গতে পড়ে সেও ভালো ছেলেও খারাপ হয়ে গেল, ওরকম ব্যাপার। ফলে এই 2r-টা কোনো কারণে 3s-এ পরিণত হয়ে গেছে। আর 3s-এ একবার পরিণত হওয়া মানে কি, ইঁদুরটাকে মেরে দেবে সে, এই জন্য ইঁদুরটা মরেছে। তো ওই সময় যখন তিনি এই পরীক্ষাটা করছিলেন, ওই সময় ডিএনএ ব্যাপারটা তিনি বুঝতে পারেননি যে ডিএনএটাই যাচ্ছে। তিনি বলেছিলেন যে একটা কোনো ট্রান্সফর্মিং ফ্যাক্টর যাচ্ছে, রূপান্তরকারী বস্তু একটা কোনো গেছে। কিন্তু এই পরীক্ষায় কিন্তু এটা প্রমাণিত হয়নি যে ডিএনএ যাচ্ছিল। এটাকে যে ডিএনএ যাচ্ছে নাকি প্রোটিন যাচ্ছে বা নাকি আরএনএ যাচ্ছে, সেটাকে প্রমাণ করেছিলেন কারা, না বাকি 3জন বিজ্ঞানী, যাকে আমরা পড়ে থাকি অ্যাভেরি ম্যাকলিওড ম্যাকার্টি পরীক্ষা। এখানে তিনি করলেন কি, এরা করলো কি, ওই রিয়াকশনটা পুরো মানে গ্রিফিথের পরীক্ষা পুরো কন্টিনিউ করলেন। এরপরে আর একটু এক্সট্রা স্টেপ এগারেন। কি করলেন তারা, ওই যে স্ট্রেনটা ছিল না 2s 3s যে স্ট্রেনটা ছিল, এই যে 3s স্ট্রেন ছিল যেটা আমাদের 3s স্ট্রেন, সেটাকে হিট কিল করলেন, দিয়ে আমার টেস্ট টিউবের মধ্যে ঢোকালেন। প্রথমে তারা পলিস্যাকারাইডকে বের করে আউট করলেন, পলিস্যাকারাইডকে আউট করে দিলেন, তারপরে লিপিডকে আউট করলেন, এটা ল্যাপিড হবে না, এটা লিপিড হবে, এটা হবে আমাদের লিপিডকে তিনি আউট করলেন। তারপরে এতে দিলেন কি, এই টেস্ট টিউবের মধ্যে আরএনএস দিলেন, কি না আরএনএ উৎসেচক। আরএনএ উৎসেচক দিলে কি হবে, আমাদের আরএনএ নষ্ট হয়ে যাবে। তারপরে টেস্ট টিউবে দিলেন কি না প্রোটিনেজ বা যাকে তোমরা প্রোটিয়েজও বলতে পারো। আর একটা টেস্ট টিউবে দিলেন কি না ডিএনএজ, আর একটাতে দিলেন কি না ডিএনএজ। 3টা উৎসেচক দিলেন টোটাল। এখানে দেখলেন যে পলিস্যাকারাইড যখন আমি আউট করেছিলাম তখন ইঁদুরটা মরে গেছে, মানে বোঝা যাচ্ছে যে পলিস্যাকারাইড দিয়ে কোনো কিছু হচ্ছে না। লিপিডটা যখন আউট করলেন তাতেও মরে গেছে। এবারে যে টেস্ট টিউবে তিনি আরএনএস দেওয়া ছিল, সেই টেস্ট টিউবের এক্সট্রা যখন আমি প্রবেশ করলাম, দেখলো ইঁদুরটা মারা গেছে। মানে কি, আরএনএস কি করেছে, আরএনএ কে ডিস্ট্রয় করে দিয়েছে, কিন্তু আরএনএ ডিস্ট্রয় করেও দেখতে দেখে মারা গেছে, তাহলে অন্য কেউ একটা দায়ী নিশ্চয়ই জীবিত এখনো আছে, যার জন্য কিন্তু ইঁদুরটা মরছে। তারপরে কি করলেন, প্রোটিনকে উড়ালেন, তাতেও দেখা যাচ্ছে ইঁদুরটা মরে যাচ্ছে। আরে ভাই, এতগুলো জিনিসকে উড়ালাম তা সত্ত্বেও মরে যাচ্ছে কি করে? একজন কালপ্রিট ছিল, যে ছিল ডিএনএ। যখন ডিএনএ যে টেস্ট টিউব আমরা দিয়েছিলাম, সে বাবাজি কিন্তু যখন ডিএনএ কে ডিস্ট্রয় করে দিয়েছি, ইঁদুর বেশ বেঁচে গেছে। এখান থেকে আইডিয়া এলো যে তাহলে যে এই 2 আর 3s এর যে গন্ডগোলটা হচ্ছিল, যে কিভাবে 3s থেকে তাহলে কি জিনিসটা যাচ্ছিল, বোঝা গেল তাহলে 3s থেকে ডিএনএ যাচ্ছিল। আমরা যখন ডিএনএ কে মেরে দিলাম, মানে ডিএনএ কে ডিএনএস দিয়ে ধ্বংস করে দিলাম, কিন্তু দেখো দিব্যি বেঁচে আছে, এ তোমার দিকে তাকাচ্ছে দেখো। তাহলে এর থেকে আবিষ্কার হলো কি না, ডিএনএ হচ্ছে সেই পদার্থ যেটা আমাদের পরবর্তী প্রজন্মে যাচ্ছে। ডিএনএ হলো তাহলে আমাদের জেনেটিক পদার্থ হলো। এই অ্যাভেরি ম্যাকলিওড ম্যাকার্টি তাহলে এইভাবে প্রমাণ করে দিলেন যে ডিএনএ হচ্ছে আমাদের জেনেটিক পদার্থ, ডিএনএ আমাদের জেনেটিক পদার্থ। ঠিক আছে, এটা নিয়ে এই ডিএনএ জেনেটিক পদার্থ কিনা এটা নিয়ে আরেক দুজন বিজ্ঞানী পরীক্ষা করলেন, যেটা তোমরা জানো হার্সে চেজের পরীক্ষা, হার্সে আর চেজের পরীক্ষা। এরা কি করেছিলেন, এরা ট্রান্সডাকশন টেকনোলজি ইউজ করেছিলেন। ট্রান্সডাকশন এটা আমাদের ব্যাকটেরিয়ার আরেকটা টেকনিক, ট্রান্সডাকশন প্রক্রিয়া। তো ট্রান্সডাকশন প্রক্রিয়াতে হয় কি, ট্রান্সডাকশন প্রক্রিয়াতে আমরা একটা ভাইরাস নিই, যাকে বলি আমরা ফাজ ভাইরাস, ব্যাকটেরিয়া ফাজ। আমরা নিই না ফাজ ভাইরাস। এই ফাজ ভাইরাস কি করে, এভাবে ব্যাকটেরিয়াকে গিয়ে মারে, মানে ব্যাকটেরিয়ার উপর অ্যাটাক করে, নিজের সংখ্যা বাড়ায়, দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বাইরে বেরিয়ে যায়। তো আমরা যে ফাজটা নিয়েছিলাম সেটা ছিল T2 ফাজ। T2 ফাজ এরকম অড ইভেন ফাজ থাকে, তোমরা 11-এ পড়েছো। তো
এদের একটা আইডিয়া ছিল যে আমরা এমন দুটো জিনিস নেব, দুটো আইসোটোপ নেব, যেটা একটা একটা থাকবে আর একটা থাকবে না, মানে হয় প্রোটিনে থাকলে আর ডিএনএতে থাকবে না, ডিএনএতে থাকলে প্রোটিনে থাকবে না, এরকম একটা আইডিয়া তিনি করে, এরা এই আইডিয়া নিয়ে গেছিল। তো এরা কোনটা কোনটা নিল না, P32 আর S35। কোনটা কোনটা? P32 S35। আমরা ওই নিউক্লিওটাইডের যখন গঠন পড়েছিলাম সেখানে পড়েছিলাম না যে ফসফেট থাকে, তো ফসফেট কিন্তু আমার প্রোটিনে থাকে না, ফসফেট থাকে আমার নিউক্লিক অ্যাসিডে, ফসফেট থাকে আমাদের নিউক্লিক অ্যাসিডে, হয়েছে। আর যেটা S35 সালফার কিন্তু আমাদের অ্যামাইনো অ্যাসিডে থাকে, নাম বলতে পারে, মনে পড়ছে? সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন, সেই মিথিওনিন, সিস্টিন, এরা। তো S35 আমার থাকে প্রোটিনে, S35 আমার প্রোটিনে থাকে, কিন্তু বাবু আমার নিউক্লিক অ্যাসিডে থাকে না, মানে এটা এখানে টিক চিহ্ন মারলে প্রোটিনে হবে, আমার থাকবে না, প্রোটিনে আমার থাকবে না। আর প্রোটিনে থাকলে আমার নিউক্লিক অ্যাসিডে থাকবে না, নিউক্লিক অ্যাসিডে থাকবে না। তো কি করা হলো, আমরা ফাজ ভাইরাস নিলাম, ঠিক আছে, ফাজ ভাইরাস মনে রাখবে, ফাজ কিন্তু আমাদের ডিএনএ ভাইরাস, কিন্তু আমাদের ডিএনএ ভাইরাস, তাহলে যে জিনিসটা নিউক্লিক অ্যাসিড এখানে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিএনএ। তো কি করা হলো, প্রথমে লেবেল করে দেওয়া হলো, এই রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিয়ে ফাজগুলোকে লেবেল করে দেওয়া হলো, লেবেল করে দিয়ে সেগুলোকে আমরা কি করলাম, ইকোলাইয়ের মধ্যে ইনফেক্ট করালাম। ইনফেক্ট করানোর পর তারপরে আমরা সেই ইকোলাইটাকে ব্লেন্ড করে সেন্ট্রিফিউজ করলাম, তারপরে দেখলাম আমরা চেক করলাম যে কোন জিনিসটা পাওয়া যাচ্ছে, কোন জিনিসটা আমার মানে অধক্ষেপে পাওয়া যাচ্ছে, কোন জিনিসটা আমার সুপারনেটেন্ট পার্টে পাওয়া যাচ্ছে। দেখা গেল যে S35 যেটাতে আমরা ইউজ করেছিলাম, সেখানে যে রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যাচ্ছে সেটা কিন্তু সুপারনেটেন্টে পাওয়া যাচ্ছে। সুপারনেটেন্টে পাওয়া যাচ্ছে মানে সেটা আমার ব্যাকটেরিয়ার ভেতর প্রবেশ করেনি। কিন্তু P32 যেটাতে আমরা দেখেছি, সেখানে দেখা গেল পিলেটের মধ্যে পাওয়া যাচ্ছে আমার রেডিও অ্যাক্টিভিটি। এর থেকে বোঝা গেল যে যখন নিজের জেনেটিক পদার্থ ঢোকাচ্ছিল, সে কিন্তু প্রোটিনকে ঢোকায়নি, সে ঢোকাচ্ছিল ডিএনএ কে, যার জন্য পরবর্তী আমার এই সেন্ট্রিফিউজ করার পর রেডিও অ্যাক্টিভিটি আমার পিলেটে পাওয়া গেছে। পিলেটে পাওয়া গেছে মানে আমার সেই ব্যাকটেরিয়ার যে অধক্ষেপ তার মধ্যে পাওয়া গেছে। এখান থেকে বোঝা গেল যে আরেকটা ট্রান্সডাকশন পদ্ধতিতে বোঝা গেল যে হ্যাঁ, ডিএনএই আমার পরবর্তী প্রজন্মে যায়। প্রমাণ করলেন কারা? হার্শে আর চেজ। চলো এবারে চলে আসি আমরা যে নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠন। দেখো, নিউক্লিক অ্যাসিড আমরা জানি যে আমাদের দু ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে, ডিএনএ আর আরএনএ। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড। ওই যে নিউক্লিক অ্যাসিড, সেই নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার আমরা পড়ব। দেখো, নিউক্লিক অ্যাসিড অ্যাকচুয়ালি হচ্ছে পলিমার, হচ্ছে অ্যাকচুয়ালি আমার পলিমার। কার পলিমার বাবু? পলিমারটা হচ্ছে আমার নিউক্লিওটাইডের, হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিওটাইড। তো অ্যাকচুয়ালি যখন আমরা নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচারটা পড়ব, তখন আমরা নিউক্লিওটাইডের স্ট্রাকচারটা পড়ব। নিউক্লিওটাইড হচ্ছে তার তিনটা অংশ, কি কি না, শর্করা নিয়ে গঠিত, নাইট্রোজেন বেস নিয়ে গঠিত, আর হচ্ছে ফসফেট নিয়ে গঠিত। নাইট্রোজেন শর্করা বলতে এখানে শর্করা যেটা আছে সেটা হচ্ছে পেন্টোজ শর্করা থাকে। আর এটা কিন্তু আর যেন বলতে না হয় যে পেন্টোজ শর্করা স্যার মানে কি, পেন্টোজ কথা জানো ভালো করে, যে শর্করাতে আমার 5টা কার্বন থাকবে তাকে আমরা পেন্টোজ শর্করা বলবো। পেন্টা মানে তো 5, সেরকম গ্লুকোজ হলে হেক্সোজ হতো। তো পেন্টোজ শর্করা যেটা 5 কার্বনের শর্করা, সেটা আবার দুটো ভাগে বিভক্ত। একটা বলা হচ্ছে আমার রাইবোজ, আর একটা হচ্ছে আমার ডিঅক্সি রাইবোজ, আর ডিঅক্সি রাইবোজ। আচ্ছা, এই দুটোর মধ্যে কমন কি? রাইবোজ কমন। কোনটা এক্সট্রা আছে? ডিঅক্সি। তো বাবু, এই ডিঅক্সি মানেটা কি? এই ডিঅক্সি বাবাজি, এটার মানেটা কি? ডিঅক্সি কথার অর্থ ডিই, মানে জিনিসটা হচ্ছে আমার ডিই। ডি
ডিঅক্সিরাইবোজ, ডিঅক্সিরাইবোজ। এই যে ডিই, ডিই মানে হচ্ছে বেরিয়ে গেছে, ডিই মানে হচ্ছে বেরিয়ে গেছে। কে বেরিয়ে গেছে বাবু? তারপরেই তার নাম লেখা আছে, অক্সিজেন, অক্সিজেন বেরিয়ে গেছে। রাইবোজ থেকে যদি অক্সিজেন বেরিয়ে যায় তাহলে হয়ে যাচ্ছে আমার, তার নাম হয়ে যাবে আমার ডিঅক্সিরাইবোজ। রাইবোজ থেকে অক্সিজেন বেরিয়ে গেলে নাম হয়ে যায় ডিঅক্সিরাইবোজ। ওর থেকে এবার কোন জায়গা থেকে অক্সিজেন বেরাবে, তাহলে স্ট্রাকচার দেখে নিবে এবারে। স্ট্রাকচারটা আশা করছি মনে আছে তোমাদের, আমাদের পেন্টোজ শর্করা স্ট্রাকচার। এখানে আরেকবার দেখে না পেন্টোজ শর্করা স্ট্রাকচারটা। এরকম করে আমরা রিং আঁকি জানো, এরকম রিং এঁকে এখানে আমার CH2OH, এখানে আমার OH, H, H, OH, H, OH, আর এখানে আমার H। আর যদি আমি এর স্ট্রাকচারটা আঁকি, ডিঅক্সিরাইবোজের স্ট্রাকচারটা আঁকি, তাহলে পুরো সেম টাইপেরই হবে, শুধু একটা জায়গাতে চেঞ্জটা থাকবে, একটা জায়গায় খালি চেঞ্জটা থাকবে। এখানে OH, HOH, এখানে CH2OH, এইখানে আমার OH এর জায়গা থাকবে H। মানে চেঞ্জটা হলো আমার কোন জায়গাটাতে? চেঞ্জ হলো আমার এই জায়গাটাতে, এই পজিশনে আমার চেঞ্জটা হলো। আর এই পজিশনটা হচ্ছে আমার কোন জানো তোমরা? আমরা প্রাইম 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম কার্বন নাম্বার করি, এটা আমার 2 প্রাইম কার্বন। এই 2 প্রাইম কার্বন থেকে অক্সিজেন বেরিয়ে গেছে বলে নাম হয়ে গেছে এই শর্করাটার নাম ডিঅক্সিরাইবোজ। হলো, মনে পড়লো এটা জিনিসটা? চলো ফিরে আসি এবারে আমরা নাইট্রোজেন বেসে, ফিরে আসি এবার নাইট্রোজেন বেসে। শর্করার কাণ্ড গেল। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, এবার তোমরা বুঝতে পারছো যে কেন ডিএনএ কে ডিএনএ বলা হয়, কেন আরএনএ কে আরএনএ বলা হয়। কারণ রাইবোজ, রাইবোজ তাহলে নামটা কেন এলো? আরএনএ তে থাকে বলে। রাইবো নিউক্লিক অ্যাসিড, এই যে রাইবোজ থেকে রাইবো নিউক্লিক অ্যাসিড, আর ডিএনএ তে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এইখান থেকে এই শর্করার নাম দিয়ে আমার নামগুলো হয়ে গেছে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ। চলো এবারে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার, এমন ক্ষার যার মধ্যে নাইট্রোজেন আছে। দুটো আমাদের জানি দু রকমের আছে আমাদের, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন আমাদের দু রকমের, অ্যাডেনিন গুয়ানিন, শর্টে লিখে যদি লিখে দেওয়া হয় আমার A আর আমার G। আর পিরিমিডিন আমাদের 3 প্রকারের, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। তো থাইমিন আমরা লিখে দিই T, সাইটোসিন C, ইউরাসিল আমার U। এবারে প্রশ্ন হচ্ছে যে কোনটা কার মধ্যে থাকে, ডিএনএ তে কে থাকে, আরএনএ তে কে থাকে? দেখো এই দুটো ডিএনএ আরএনএ দুটোতেই কমন, ডিএনএ আর আরএনএ দুটোতেই কিন্তু কমন, ঠিক আছে। গন্ডগোলটা বাঁধায় কারা? এই বদমাসগুলো, এই পিরিমিডিন বদমাসগুলো কিন্তু গন্ডগোল বাঁধায়, আর পরীক্ষায় এরাই আমাদেরকে ভুল করায়। দেখো থাইমিন আর সাইটোসিন এর দুজন থাকে আমার কোথায়? এর দুজন থাকে আমার ডিএনএ তে। আর সাইটোসিন আর ইউরাসিল এর দুজন থাকে আমার আরএনএ তে, এর দুজন থাকে আমার আরএনএ তে। হলো, তাহলে পিউরিনে আমার পিউরিনটা কমন, সবার জন্য কমন। আর পিরিমিডিনে আমার থাইমিন সাইটোসিন থাকে ডিএনএ তে, সাইটোসিন ইউরাসিল থাকে আমার আরএনএ তে। কোশ্চেন কি আছে যে ডিএনএ তে কোনটা অনুপস্থিত, আরএনএ তে কোনটা অনুপস্থিত? ডিএনএ তে আমার ইউরাসিল অনুপস্থিত, আরএনএ তে আমার থাইমিন অনুপস্থিত। আর কোনটা কার সঙ্গে বন্ধনী করে, কোনটা কার সঙ্গে বন্ধনী করে? আমরা জানি যে অ্যাডিনিন বন্ধনী করে কার সঙ্গে গো? এটি, হ্যাঁ এটি। কটা বন্ধনী? দুটো বন্ধনী। আর গুয়ানিন কার সঙ্গে বন্ধনী করে? সাইটোসিনের সঙ্গে। কটা বন্ধনী? 3টা বন্ধনী। আর কি বন্ধনী? হাইড্রোজেন বন্ধনী। ঠিক, এই বন্ধনীটার নাম হচ্ছে আমার হাইড্রোজেন বন্ধনী বা H বন্ড। তাহলে যখন ডিএনএ তৈরি হয় তখন এই দুটো তন্ত্রের মাঝখানে যে নাইট্রোজেন বেসগুলো পরস্পর হাইড্রোজেন বন্ধনী দিয়ে জুড়ে থাকে। হলো, চলো এরপরে আসছি আমরা কে আছে এখানে বাবা? ফসফেট। আচ্ছা ফসফেটটা কোত্থেকে এলো? ফসফেট আগে লিখে দিই, ফসফেটকে কেমন লিখি আমরা? PO4 3-। তো এই বাবাজি এলো কোত্থেকে, ফসফেটটাকে দিল কে? ফসফেট দেওয়ার জন্য আমাদের এখানে কোষের মধ্যে আছে ফসফরিক অ্যাসিড H3PO4, যাকে আমরা বলি ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। তো এই ফসফরিক অ্যাসিড কি করে?
আমাদেরকে আমাদেরকে বলতে আমাদের কোষের মধ্যে যে নিউক্লিওটাইড তৈরি হবে তাকে ফসফেটটা দান করে। এই হলো আমাদের নিউক্লিওটাইডের রাসায়নিক গঠনটা। ভালো করে দেখে নাও আরেকবার। এই আমাদের নিউক্লিওটাইডের রাসায়নিক গঠন, এই যে এই হলো আমাদের নিউক্লিওটাইডের রাসায়নিক গঠনটা। সবকিছু দেখে নিয়েছো? চলো আচ্ছা, এখানে এবারে একটু দেখে নাও যে যে নাইট্রোজেন বেসের গল্প এখানে বললাম তারা কেমন দেখতে, অ্যাকচুয়ালি সুন্দর দেখতে নাকি খারাপ দেখতে নাকি তোমাদের মজার মতো দেখতে, সেটা দেখে নাও একটু। দেখো, পিউরিন যখন আঁকা হয়, যখন পিউরিনের স্ট্রাকচার করা হয়, পিউরিনের দুটো রিং থাকে, হয়েছে? এখন দুটো রিং থাকে, একটা 6 কার্বনের রিং, একটা 5 কার্বনের রিং, 1 2 3 4 5। হ্যাঁ, তো আমার অ্যাডিনিন এরকম দেখতে, গুয়ানিনকে এরকম দেখতে, দুজনের ক্ষেত্রেই আমার দুটো রিং কমন। আর পিরিমিডিং এ সিঙ্গেল রিং থাকে। সিঙ্গেল রিং এ আমার 3 জন বাবাজি আছে, জাস্ট হালকা হালকা ডিফারেন্স আছে, ব্যাস। এবারে আর কি বলা আছে, এই কার্বনটাকে একটু চোখে চোখে রাখবে। কোন কার্বনটাকে? এই বাবাজি এই কার্বনটাকে একটু চোখে চোখে, এই নাইট্রোজেনটাকে একটু চোখে চোখে রাখবে এটাকে। আর হচ্ছে আমার একে একটু চোখে চোখে রাখবে। N9 পিউরিন হলে আমার হবে N9, পিউরিনে আমার N9, আর এতে হচ্ছে আমার N1। এই দুটো কার্বন, এই দুটো নাইট্রোজেন। এই দুটো নাইট্রোজেন অ্যাকচুয়ালি আমার শর্করার সঙ্গে বন্ধনীটা করায়। যে গ্লাইকোসাইডিক বন্ধনী, এন গ্লাইকোসাইডিক বন্ধনীটা করে, তো এর সঙ্গে মানে পিউরিন যখন যুক্ত হয় আমার এর সঙ্গে, শর্করার সঙ্গে, তখন N9 পজিশনের সঙ্গে যুক্ত হয়। আর যখন পিরিমিডিন যুক্ত হয় তখন N1 এর সঙ্গে যুক্ত হয়। এটা কিন্তু কোশ্চেন একটা। এটা আমাদের নিউক্লিওটাইড স্ট্রাকচার পুরো যেরকম জুড়ে 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 হচ্ছে। এবার দেখা যাক কেমন কি বোঝা যায় এখান থেকে। দেখো দেখো, এটা একটা নিউক্লিওটাইড, মানে এটা একটা ইট। এখানে আমার শর্করা 5 কার্বনের শর্করা দেখতে পাচ্ছ। এ হচ্ছে আমার একটা পিউরিন, পিউরিনে আমার এইটা হচ্ছে আমার N9 পজিশন, N9 এর সঙ্গে আমার শর্করাটা জুড়েছে এখানে, আর এটা হচ্ছে আমার শর্করার 1 প্রাইম পজিশন। আর যেহেতু এখানে দেখছো 2 প্রাইম পজিশনে কোনো অক্সিজেন নেই, তাহলে এটা আমার আঁকছি কার কথা? ডিএনএ কথা। এইভাবে এইটা এবার হচ্ছে 3 প্রাইম পজিশন। সবচেয়ে দুটো মানে 3টা এমন পজিশন ভালো ভালো আছে যেটা মাথায় রাখতে হবে। এক হচ্ছে 3 প্রাইম পজিশন, আর একটা হচ্ছে আমাদের 5 প্রাইম পজিশন। দেখো 1 2 3 4 5, এই দুটো পজিশন কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। কারণ আছে মাথায় রাখার, বুঝতে পারছো? যে এই যে এই জায়গাটাতে 3 প্রাইম পজিশন, এইটা এখানের সঙ্গে এখানে থাকে OH। আমরা পড়ছিলাম না, এখানে OH ছিল, এই দেখো OH ছিল, এইখানেকার OH আর তারপরের যে নিউক্লিওটাইড এখানকার যে OH, দুটো OH এর মাঝখানে ফসফেটটা এসে বাবু বসে যায়, দিয়ে বানায় কি? দিয়ে বানায় এই যে বন্ধনী। এই বন্ধনীর নামটা কি বাবু? যেটা আমাদের নিউক্লিওটাইডের মধ্যে স্থিতিশীলতা আনে, মানে নিউক্লিওটাইড গঠনে সাহায্য করে, না ফসফোডাইএস্টার। ফসফোডাইএস্টার। ফসফো তো কেন বুঝতে পারছো? ফসফো মানে বুঝতে পারছো কারণ নিজে ফসফেট বলে। ডাইএস্টার কেন বলছে? মানে দুটো এস্টার বন্ড আছে। এটা একটা এস্টার বন্ড, এটাকে একটু অন্য কালারে দেখাই। দেখো, এটা একটা এস্টার বন্ড, এই জায়গাটা একটা এস্টার বন্ড, আর এই জায়গাটা একটা এস্টার বন্ড। দুটো এস্টার, ফসফেট ইনভলভ আছে, ফসফো ডাইএস্টার বন্ড। এইভাবে পরপর ফসফোডাইএস্টার 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 জুড়ে 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 আমার 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, মনে পড়ছে ডিএনএ যে 5 প্রাইম টু 3 প্রাইম, এইটা বানায় আমাদের একটা চেন বানালো। পাশে আরেকটা এরকম চেন আসবে উল্টো স্টাইলে, সে আসবে, দুজনের মধ্যে আমার হাইড্রোজেন বন্ড তৈরি হবে, তৈরি হয়ে যাবে আমার পুরো হোল ডিএনএ। এইভাবে আমার ডিএনএ তৈরি হয়ে যাবে, যেখানে ফসফেটগুলো বাইরের দিকে এরকম ছড়িয়ে আছে, এইভাবে ফসফেটগুলো বাইরের দিকে ছড়িয়ে থাকবে। হলো? অ্যাকচুয়ালি দেখি তো আমরা এইভাবে, হ্যাঁ না? নর্মাল সিঁড়ি একটা দেখিয়ে দিলাম। তাহলে এইভাবে আমাদের তৈরি হয় ডিএনএ, দুটো তন্ত্রী জুড়ে থাকে। হলো? আর ভুল করে বলবেন না যে আরএনএ ক্ষেত্রে স্যার দেখান, আরএনএ ক্ষেত্রে শুধু একটা স্ট্যান্ড হবে, আরএনএ ক্ষেত্রে ডবল স্ট্যান্ড আসবে না, জানো ভালো করে। আরএনএ ক্ষেত্রে এক তন্ত্রী। এবারে আমরা ডিএনএ সম্পর্কে একটু জেনে নিই, যে ডিএনএ বাবু কেমন লোক, নাকি ডিএনএ কেমন লোক, কি করে। ছবি দেখে নাও, ছবিটাকে দেখে নাও, ডিএনএ কেমন দেখতে। অ্যাকচুয়ালি ডিএনএ কে এত এরকমই কম্পিউটারে যখন মডেল বানায় এরকমই খতরনাক দেখতে লাগে ডিএনএ কে। আর বুঝতেই পারছো যে দুটো তন্ত্রী নিয়ে তৈরি আমাদের ডিএনএ। এরকম আমাদের
এরকম কি তো নাকি? এই যে সিম্পল একটা আঁকা এঁকে দিচ্ছি আর কি, এরকম আমরা দেখতে অভ্যস্ত, যে কোনো বইতে তোমরা এইভাবেই দেখেছো ডবল স্ট্যান্ডার্ড। তো ডিএনএ ফুল ফর্ম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। নতুন করে আবার কি বলবো দেখো, দেখে নাও, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ। ডিএনএ ব্যাস। তো ডিএনএ আমরা জানি যে ডিএনএ হচ্ছে আমাদের বংশগতির ধারক বাহক, আমাদের বৈশিষ্ট্য আমাদের পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। আচ্ছা, ডিএনএ থাকে কোথায়? কোষের মধ্যে জানো, ডিএনএ থাকে আমাদের নিউক্লিয়াসের মধ্যে। আর নিউক্লিয়াস ছাড়াও যারা ইউক্যারিওটিক কোষ আমরা, তো আমাদের ক্ষেত্রে পর্দাঘেরা অঙ্গাণু তো আছে। যাদের যাদের দ্বিপর্দা আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারাও এর ঠিকানি বসে আছে, তাদের কাছেও আমাদের ডিএনএ কিন্তু আছে। ডিএনএ কে আমরা পরিমাপ করবো কি দিয়ে, মানে ডিএনএ পরিমাপের একক কি? ডিএনএ পরিমাপের একক হচ্ছে পিকোগ্রাম। শর্ট কোশ্চেনের জন্য এটা বলা হয় কি পিকোগ্রাম, পিজি। আর মানুষের দেহে কত আছে? মানুষের দেহে আছে 5.6 পিজি। এটা মাইনাস ভাববে না আবার, 5.6 পিকোগ্রাম আমাদের ইয়ে আছে, ডিএনএ আছে। সি ভ্যালু, সি ভ্যালু কথার অর্থ হচ্ছে কোনো প্রজাতির হ্যাপ্লয়েড জিনোমে টোটাল কত আমাদের ডিএনএ আছে, সেটাকে আমরা বলে থাকি কি না আমাদের সি ভ্যালু। হচ্ছে এবার মানুষের ক্ষেত্রে আলাদা হতে পারে, আলুর ক্ষেত্রে আলাদা হতে পারে, আমার ছাগলের ক্ষেত্রে আলাদা হতে পারে, গরুর ক্ষেত্রে আলাদা হতে পারে। আর অবশ্যই একটা জিনিস, সি ভ্যালুর উপর কিন্তু আমাদের জীবদেহের জটিলতা নির্ভর করে না। কি বললাম? সি ভ্যালুর উপর জীবদেহের জটিলতা নির্ভর করে না। এই ঘটনাটাকে বলা হচ্ছে সি ভ্যালু প্যারাডক্স। সি ভ্যালু প্যারাডক্স, প্যারাডক্স মানে হচ্ছে এমন দুটো ঘটনা যেটা পরস্পরের একেবারে কন্ট্রাডিক্ট করছে, মানে মিলছে না। দেখো, আমরা যদি ওই লজিকে ভাবি যে যে জিনিস বেশি থাকবে তার জটিলতা তত বেশি, কিন্তু এখানে ক্ষেত্রে কি হচ্ছে, যত বেশি থাকবে তত কিন্তু জটিল যে হবে সেটা কিন্তু গ্যারান্টি নেই। তো সেটাকে বলা হচ্ছে সি ভ্যালু প্যারাডক্স। তো সি ভ্যালুটা কোশ্চেনে তোমাদের আসে, প্যারাডক্সটা যদি কোশ্চেনে নাও দেয়, সি ভ্যালু কাকে বলে সেটা কোশ্চেনে তোমাদের আসে। তো এবারে ভৌত গঠনটা দেখে নিই, যেটা আমরা ডিএনএ দ্বিতন্ত্রী মডেল বলি বা ডাবল হেলিক্স যাকে বলি। এই যে গঠনটা দেখেছো, অনেকবার দেখেছো এই গঠনটাকে, যে দুটো তন্ত্রী এরকম পেঁচিয়ে আছে, এইভাবে পেঁচিয়ে আছে, হ্যাঁ এইভাবে পেঁচিয়ে আছে। তো ডিএনএ এই মডেলটার প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন কারা? ওয়াটসন আর ক্রিক। কোশ্চেনে আছে ডিএনএ দ্বিতন্ত্রী মডেলের আবিষ্কর্তা কারা ছিলেন? ওয়াটসন ও ক্রিক। ওয়াটসন আর ক্রিক কোত্থেকে জানলেন এই ঘটনাটা যে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল হতে পারে? তারা কাদের সাহায্য নিয়েছিলেন? তারা সাহায্য নিয়েছিলেন রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন আর হচ্ছে উইলকিনসের। দুজন এক্স রে ক্রিস্টালোগ্রাফি মানে এক্স রে ডিফ্র্যাকশনের উপর কাজ করতেন, এবং বিশেষ করে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন আমার ডিএনএ উপর বেশি কাজ করতেন। তো তিনি, তোমরা বইতে দেখে থাকবে এরকম একটা এক্স আকৃতির কোনো গঠন থাকে না, এরকম একটা গঠন, এরকম একটা গঠন তোমরা দেখে থাকবে, বইতে আছে, যেটার নাম ছিল B51 মডেল ছবি। এই বিখ্যাত ছবি, মানে এটা, এই ছবিটা বলতে গেলে আমাদের বায়োলজির পুরো কি বলবো পথ পাল্টে দেয়। এই একটা ছবি এতটাই ইম্পর্টেন্ট ছিল, কারণ দ্বিতন্ত্রী জানার পরে কিন্তু আমরা যত রিসার্চ করেছি এর উপর। তো এইটাই প্রথম আবিষ্কার করেছিলেন আমাদেরকে এই ফ্র্যাঙ্কলিন আর উইলকিনস, মানে ফ্র্যাঙ্কলিন বিশেষ করে। আর এখান থেকে আইডিয়া নিয়ে আমাদের ওয়াটসন আর ক্রিক পরবর্তীকালে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল কেমন দেখতে হতে পারে সেটা তারা ব্যাখ্যা করেছিলেন। আচ্ছা, ডিএনএ ভৌত গঠনে কি কি জিনিস পড়তে হবে আমাদেরকে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিএনএ এর যে দুটো তন্ত্র থাকে পরস্পর সমান্তরাল কিন্তু বিপরীত। কথা মানে বুঝতে পারছো? পরস্পর সমান্তরাল কিন্তু বিপরীত, মানে আমি যদি পেন না দিয়ে যদি আঙুল দিয়ে বলি যে পরস্পরেরা সমান্তরাল কিন্তু বিপরীত, এটা ফার্স্ট পয়েন্ট। এই জন্য দেখে থাকবে যে যখন আমরা ডিএনএ ড্র করি, যখন ধরো ডিএনএ ড্র করি, একটাকে লিখি আমরা 5 প্রাইম টু 3 প্রাইম, আর একটাকে লিখি আমরা 3 প্রাইম টু 5 প্রাইম, লিখি তো? এর মানে কি, একটা এদিকে 5 প্রাইম টু 3 প্রাইম যাচ্ছে, একটা 3 প্রাইম টু 5 প্রাইম যাচ্ছে, উল্টো দেখতে যাচ্ছে। সেটা আমাদের সেকেন্ড পয়েন্ট, যে আমাদের 5 প্রাইম টু 3 প্রাইম আর 3 প্রাইম টু 5 প্রাইম দুটো অভিমুখের আমাদের রয়েছে। আর কি না, যে দুটো তন্ত্র, মানে এই যে দুটো তন্ত্র, এই দুটো তন্ত্র, এদের মধ্যে ডিস্টেন্স কত? এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমাদের না 20 অ্যাংস্ট্রম। এটাকে আর একটু এদিকে নিয়ে চলে আসে, দেখো দেখো এই যে জিনিসটা দেখছো, এর
দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত না 20 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে। আচ্ছা আর কি না এই যে প্যাচ, প্রত্যেকটা প্যাচের দৈর্ঘ্য, মানে এরকম একটা পুরো হোল প্যাচ, এই একটা পুরো হোল প্যাচের দৈর্ঘ্য হচ্ছে কত না 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম। তাহলে কি কি জানলাম আমরা, যে একটা দুটো তন্ত্রের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 20 অ্যাংস্ট্রম, আর একটা পুরো হোল প্যাচের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত, মানে দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। আর একটা পুরো হোল প্যাচে বা হোল পাকে কটা নিউক্লিওটাইড থাকে, মানে আমি যদি নিউক্লিওটাইড এরকম দেখাই তোমাদেরকে, তাহলে এরকম নিউক্লিওটাইড 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 এরকম কটা আছে, এরকম টোটাল 10টা থাকে। প্রত্যেক প্যাচে 10টা করে নিউক্লিওটাইড থাকে, প্রত্যেক প্যাচে আমাদের 10টি করে নিউক্লিওটাইড থাকে, 10টি। তাহলে দুটো নিউক্লিওটাইডের মধ্যে ডিস্টেন্স তোমরা বের করে নাও। একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য 34, একটা পাকে থাকে, পুরো পাকে থাকে 10টা, তাহলে প্রতিটার মধ্যে ডিস্টেন্স কত হবে, প্রতিটা নিউক্লিওটাইডের মধ্যে 34/10, মানে প্রত্যেকটা নিউক্লিওটাইডের মধ্যে পরস্পরের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। হলো, এটা আরেকটা পয়েন্ট লিখতে পারো। আর কি না ওয়াটসন ক্রিক যে মডেলটা তৈরি করেছিলেন, এই যে এটা হচ্ছে রাইট হ্যান্ডেড হেলিক্স বা দক্ষিণাবর্ত মডেল, দক্ষিণাবর্ত মডেল, বা একে আমরা বলে থাকি বিডিএনএ। বিডিএনএ অ্যাকচুয়ালি আমাদের দেহের আদর্শ ডিএনএ, এটা বেশি পাওয়া যায় আমাদের ক্ষেত্রে। আরো আছে এ ডিএনএ, বি ডিএনএ, সি ডিএনএ, জেড ডিএনএ, এবং অনেক ডিএনএ আছে। তো বিডিএনএটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে তোমাদের ভৌত গঠনের কিন্তু কোশ্চেনে আছে, 3 নম্বরের কোশ্চেনে দেয় যে ডিএনএ এর ভৌত মডেলটি ব্যাখ্যা করো। এবারে চলে আসি ডিএনএ এর আমাদের ভাই আরএনএ। ডিএনএ যদি কি বলবো কাপল হয়, তাহলে আরএনএ হচ্ছে সালমান খান, যার এখনো সিঙ্গেল ভাই ঘুরছে, ঠিক আছে। সালমান খান আর আমরা সবাই হচ্ছে এই আরএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ভাই, এর কেউ সঙ্গী নাই, আর একটা তন্ত্র নাই এর। তো আরএনএ কে আমরা পৃথিবীতে কিন্তু প্রথম কিন্তু দেখো আরএনএ এসেছিল, জানো তো, যেটাকে আমরা বলে থাকি না যে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, ক্লাস 9-এ ছিল এটা। প্রথম কিন্তু আরএনএ এসেছিল জেনেটিক পদার্থ হিসেবে, পরবর্তীকালে ডিএনএ এন্ট্রি মারে দিয়ে আরএনএ কে সরিয়ে দেয়। সিঙ্গেল তো কথা কে ভাবে বলো। আচ্ছা, আরএনএ কে আমরা দুভাগে ভাগ করি, একটাকে বলি আমরা জেনেটিক আরএনএ, আর একটাকে বলি আমরা নন জেনেটিক আরএনএ। জেনেটিক মানে বুঝতে পারছো যে জেনেটিক মানে হচ্ছে এই আরএনএ নিশ্চয়ই আমার বংশগত বৈশিষ্ট্য বহন করতে পারবে, এই হচ্ছে আমার বংশগতির বৈশিষ্ট্য বহন করতে পারবে, বংশগতির বৈশিষ্ট্য বহন করবে, বুঝেছে। তাহলে এই রকমের ডিএনএ কে, এই রকম আরএনএ কে বলা হচ্ছে আমাদের জেনেটিক আরএনএ। তো কার দেখা যায়, আমাদের তো নেই ভাই, আমাদের তো ডিএনএ দায়িত্ব নিয়ে রেখেছে, আমাদের কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে আরএনএ এর জন্য কে আছে, আরএনএ যাদের ক্ষেত্রে জেনেটিক পদার্থ, সেরকম একটা ভাইরাস আমাদের কিছুদিন আগে 12টা বাজিয়ে গেছে, সেটা হচ্ছে করোনা। আর হচ্ছে আমাদের আরেকটা যেটা সারা বহু বছর ধরে 12টা বাজাচ্ছে, সে হচ্ছে আমাদের এইচআইভি বা এইডস এর ভাইরাস। তো এইচআইভি, করোনা, এইসব যে ভাইরাসগুলো, এদের ক্ষেত্রে আমাদের জেনেটিক পদার্থ হচ্ছে আরএনএ। আর নন জেনেটিক আরএনএ কি, যখন ডিএনএ তার ডিএনএ জেনেটিক পদার্থ হিসেবে এসে গেল, তো আরএনএ এর কাজ কি হলো, আরএনএ অন্য কাজগুলো দেখা শুরু করলো, সেই সমস্ত আরএনএ কে বলা হচ্ছে নন জেনেটিক আরএনএ, যারা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আমাদের দেহে আরএনএ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, তোমরা জানো। এই আরএনএ কে আমরা 3 ভাগে ভাগ করি, মেসেঞ্জার আরএনএ, আর আরএনএ, আর হচ্ছে আমাদের টিআরএনএ। এমআরএনএ বা যাকে আমরা বলবো মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার, আর আরএনএ বা আমাদের হচ্ছে রাইবোজোমাল আরএনএ, আর ফর রাইবোজোমাল আরএনএ, আর টি ফর হচ্ছে আমার ট্রান্সফার আরএনএ, টি ফর আমাদের ট্রান্সফার আরএনএ। হলো, তাহলে আমাদের 3 রকমের আরএনএ হয়েছে, মেসেঞ্জার, রাইবোজোমাল, ট্রান্সফার। মেসেঞ্জার মানে ফেসবুক মেসেঞ্জার নয়, মেসেঞ্জার মানে কিন্তু যে ডিএনএ থেকে মেসেজটা আনবে যে কি প্রোটিন তৈরি হবে, তার সমস্ত কোডগুলো লেখা আছে। রাইবোজোমাল আরএনএ নাম শুনে বুঝতে পারছো, রাইবোজোম তৈরি করবে। ট্রান্সফার আরএনএ কি করবে, ট্রান্সফার করবে। কি ট্রান্সফার করবে, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করবে।
কোথায় ট্রান্সফার করবে? প্রোটিন সংশ্লেষের টাইমে মেসেঞ্জার আরএনএতে কি কোড লেখা আছে সেই অনুযায়ী আমার টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এসে খাপে খাপে বসিয়ে বসিয়ে প্রোটিন তৈরি করার। তো এটা একটা ওভারভিউ দিলাম। এবার তোমরা দেখো একটা করে দেখা শুরু হোক। ফার্স্টে আসি আমাদের রাইবোজোমাল মানে এমআরএনএ, যে হচ্ছে আমাদের সবচেয়ে মেন বোঝা মানে ইম্পর্টেন্ট জিনিস, যার উপর ডিপেন্ড করে পুরো প্রোটিনের স্ট্রাকচার ডিপেন্ড করছে, এমআরএনএ। তো এমআরএনএ স্ট্রাকচারে আমরা যদি প্রোক্যারিওটিক এমআরএনএ দেখি, এই যে প্রোক্যারিওটিক এমআরএনএ যদি আমরা লক্ষ্য করি, এর যে 5' পার্ট, এই পার্টটা 5' পার্টে ক্যাপিং দেওয়া থাকে, 5' পার্টে ক্যাপিং দেওয়া থাকে। আচ্ছা, তারপরে আমাদের 5' ইউটিআর মানে হচ্ছে আনট্রান্সলেটেড রিজিন, মানে এখানে কোনো এখান থেকে কোনো প্রোটিন সংশ্লেষে কোনো কিছু নাই, এখানে জিনিসপত্র নেই। এরপরে আছে আমার কিনা স্টার্ট কোডনের পার্ট। স্টার্ট কোডন মানে আমাদের এইউজি পার্ট এখানে চলে আসছে, এইউজি পার্ট চলে আসবে। তারপরে আমাদের এখানে স্টপ কোডের পার্ট চলে আসবে। এবং একটা জিনিস দেখো, এদের স্ট্রাকচারটা না প্রচুর সরল টাইপের, কোনো মজা নেই। মজা তো একে দেখে, আমাদের আরএনএ কে দেখে। এদেরটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো, একটা জিনিস লক্ষ্য করেছে, এখানে কিন্তু প্রোটিন কিন্তু একটাই, প্রোটিন সংশ্লেষ যায় কিন্তু একটাই। এখানে কিন্তু অনেকগুলো, এখানে একটা প্রোটিন 1, প্রোটিন 2, প্রোটিন 3 এরকম অনেকগুলো প্রোটিনের ইয়ে দেওয়া আছে। কেন দেওয়া আছে? কারণ প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আরএনএ হচ্ছে পলিসিস্ট্রনিক, মনে পড়ছে পলিসিস্ট্রনিক। আর এটাতে যেহেতু ইউক্যারিওটিক এমআরএনএ ক্ষেত্রে কিন্তু আমাদের আরএনএ মনোসিস্ট্রনিক, মানে প্রত্যেক আরএনএ থেকে একটা টাইপেরই প্রোটিন তৈরি হবে। এই জন্য একটাই সিকোয়েন্স আছে তার প্রোটিন সংশ্লেষের জন্য। বোঝা গেল? এটা দেখি, এটা বেশি ভালো করে বোঝা যাচ্ছে, বেশি দেখে সুন্দর লাগছে। দেখো, এর 5' পার্টে ক্যাপিং দেওয়া আছে, 7 মিথাইল গুয়ানোসিন এর আমার ক্যাপিং দেওয়া থাকে। তারপরে ওপেন রিডিং ফ্রেম স্টার্ট হলো, এখানে এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের 5' ইউটিআর আনট্রান্সলেটেড রিজিন। তারপরে আমাদের কোডিং রিজিন স্টার্ট হলো, ফার্স্টে আমাদের থাকে স্টার্ট কোডন, তারপরে কোডিং সিকোয়েন্সের পার্টগুলো, তারপরে আসে যায় আমাদের স্টপ কোডন, ইউএ, ইউএজি, ইউজিএ যেগুলো। আর তারপরে 3' ইউটিআর রিজিন। তারপরে চলে আসে আমার কি গো, গান গাওয়ার মতো পলিএটেল, তো পলিএটেল থাকে লাস্টে। তো এগুলোই হচ্ছে আমার এমআরএনএ একটা গঠন, ওভারঅল গঠন। এখানে আমার এই কোডিং সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে কোন ইয়ে আসবে সেটা আমরা দেখি, বুঝছেন? তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার এমআরএনএ কে নিয়ে। এবারে আসবে আমাদের আরেকজন ক্যান্ডিডেট। তার আগে দেখে নিই এমআরএনএ কোডনগুলো আমাদের ডিএনএ থেকে কি কি ধরনের প্রোটিন সংশ্লেষ হবে তার বার্তাকে বহন করে, কাজটাই সেটাই। এবারে আসছে রাইবোজোমাল আরএনএ, যেটার কথা খুব একটা বেশি আমাদের পড়তে হয় না, তাও তুই দেখে নি বাবা, একে ইগনোর করা যায় না, কারণ এই রাইবোজোম তৈরি করবে। এই মেশিনারি না থাকলে আমাদের প্রোটিন ভার্মে যাও তৈরি হবে না। তো সমস্ত আরএনএর মধ্যে আরএনএ সবচেয়ে বেশি স্থায়ী, এই কিন্তু সবচেয়ে বেশি স্থায়ী, অতটা বেকার জিনিস নয়, সবচেয়ে বেশি স্থায়ী কিন্তু এই। আর নাম যেরকম নাম সেরকম কাজ, তৈরি করে আমাদের রাইবোজোম। এই যে রাইবোজোমে দেখতে পাচ্ছ, রাইবোজোম তৈরি করছে, গঠনটা এরকম বিভৎস রকমের গঠন, ঠিক আছে? এবারে আসি যাকে দেখতে সবচেয়ে সুন্দর লাগে আমার, সে হচ্ছে টিআরএনএ, ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। তো এবারে প্রশ্ন হচ্ছে যে আরএনএ তো একতন্ত্রী, তাহলে এত সুন্দর স্ট্রাকচার, দ্বিতন্ত্রী স্ট্রাকচার, এখানে তো আমাদের দ্বিতন্ত্রী দিয়ে থাকে, এত সুন্দর স্ট্রাকচার বানালো কি করে ভাই, তাই না? এত সুন্দর স্ট্রাকচার বানালো কি করে? ব্যাপার হচ্ছে একে যদি খুলে দাও, এ কিন্তু একটা আরএনএই হবে। তারা নিজেদের মধ্যে কমপ্লিমেন্টারি বেস খুঁজে 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 এরকম সুন্দর একটা ক্লোভার লিফের পাতার মতো স্ট্রাকচার বানিয়েছে। তো টিআরএনএ কে দেখতে কার মতো? ক্লোভার লিফের পাতার মতো, যেটা আমাদের হোলি বলেছিলেন। হোলি আমাদের রং খেলার হোলি নয়, কিন্তু বিজ্ঞানী হোলি এটা বলেছিলেন যে টিআরএনএ দ্বিতন্ত্রী মডেল, যেটা এটা মানে 2D স্ট্রাকচার, দ্বিতন্ত্রী মডেলকে দেখতে হয় কার মতো? ক্লোভার লিফের পাতার মতো। আর এই যে বিভৎস স্ট্রাকচারটা দেখছো, এ হচ্ছে আমাদেরকে 3D স্ট্রাকচার, যাকে দেখতে এল টাইপের, এরকম। কোনটাকে উল্টে দিয়ে দেখতে পারো, এরকম এল টাইপের, এরকম টাইপের, ঠিক আছে? সাপের মতো লাগছে আমাকে, দেখো এরকম করে। আচ্ছা, টিআরএনএ স্ট্রাকচারটা এবার দেখে নেওয়া যাক। টিআরএনএ স্ট্রাকচার এখানে আমাদের এখান থেকে বেঁকে এরকম
হয়েছে 5' রিজিন এটা আমাদের 3' রিজিন এটা। এখানে আমাদের থাকে ACC, এটা অ্যাকসেপ্টার স্টেম বলা থাকে এটাকে। এইখানে আমাদের কটা লুপ, দুটো লুপ তৈরি হয়েছে। এখানে একটা আমাদের DHU লুপ, ডাইহাইড্রো ইউরিডিন লুপ, PCIC লুপ, সিউডো ইউরিডিন লুপ, এখানে একটা ভ্যারিয়েবল আর্ম, আর নিচে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা সে হচ্ছে আমার অ্যান্টিকোডন স্থান। এই জায়গাটাকে বলা হচ্ছে আমার অ্যান্টিকোডন স্থান। অ্যান্টিকোডন স্থান, এই অ্যান্টিকোডন স্থানে জানো যে এর অনুযায়ী আমার মানে এখানে এটা হচ্ছে আমাদের mRNA, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদের mRNA। তো mRNA এর কোডন রিজিনের সঙ্গে আমার অ্যান্টিকোডন রিজিনের মেকআপ হয়ে যায়। তো সেই অনুযায়ী অ্যাকসেপ্টার আনবে, সেই মানে সেই কোন অ্যামাইনো অ্যাসিড আসবে সেটা ডিসাইড হয়ে যায়। তো এই নিয়ে আসে আমাদেরকে হলো, এই হচ্ছে আমাদের টিআরএনএ স্ট্রাকচার। এবার একটু ডিএনএ আরএনএর পার্থক্য তো দেখে নিই একটু। জানো আমরা আরএনএ হচ্ছে একতন্ত্রী, ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী। এতে বেসগুলো AUGC, এর হচ্ছে আমাদের ATGC। আর ফসফেট যেটা এর হচ্ছে মানে সুগার যেটা হচ্ছে এর হচ্ছে আমার রাইবোজ সুগার, এই আমার ডিঅক্সি রাইবোজ সুগার। তো এটা কিন্তু তোমাদের পরীক্ষায় পার্থক্য আছে ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য। আচ্ছা, এখানের আগে একটু দেখে নিই যে দেখো তোমরা ক্লাস 12-এ পড়ছো, তো ক্লাস 12-এর টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন করতে পারো। সেখানে আমাদের ক্লাস সম্পর্কিত সমস্ত PDF বা আপকামিং কি ক্লাস আসছে সেগুলো সম্পর্কে সমস্ত আপডেট দেওয়া থাকে। আর সোশ্যাল মিডিয়া তো তোমরা সবারই আছে, জানি, মিথ্যা কথা বললেও হবে না, তোমরা সবারই আছে তোমাদের কাছে। তো সেখানে অবশ্যই ফলো করো। আর প্লে স্টোরে গিয়ে আমাদের বং মিষ্টি চ্যানেলটা, বং মিষ্টির যে অ্যাপটা অবশ্যই ইনস্টল করো। ঠিক আছে, এখানে যাক। এবারে চলে আসছি সেন্ট্রাল ডগমা, বিখ্যাত জিনিস। 2 নম্বরে কোশ্চেন দেয় সেন্ট্রাল ডগমা কি। সেন্ট্রাল ডগমা, তো এই ওয়াটসন ক্রিকের মধ্যে ক্রিক যিনি ছিলেন তিনি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে ডিএনএ থেকে কিভাবে আরএনএ হয়, মানে ডিএনএর পর কি হয়, তারপরে কি হয়, তারপরে কি হয়, খুব ইজি ভাবে বলেছিলেন, যেটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। দেখো সেন্ট্রাল ডগমাতে তিনি ক্রিক বলেছিলেন কি, ডিএনএ থেকে তৈরি হয় আমার আরএনএ। অবশ্যই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তারপরে তৈরি হয় আরএনএ, আরএনএ থেকে তৈরি হয় আমার প্রোটিন, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। এটাকেই বলা হতো আমাদের, এটাকেই বলা হয় আমাদের সেন্ট্রাল ডগমা। ডিএনএ থেকে রেপ্লিকেশন পদ্ধতিতে তৈরি হয় আমার আরএনএ, মানে এখানে আমার এটা রেপ্লিকেশন পদ্ধতি। রেপ্লিকেশন পদ্ধতিতে তৈরি হয় আমাদের ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ কি পদ্ধতিতে হয়, ট্রান্সক্রিপশন। আর ট্রান্সলেশন পদ্ধতিতে আরএনএ থেকে তৈরি হয় কি আমার, না প্রোটিন, ট্রান্সলেশন। বুঝছে? তাহলে এই 3টা টেকনিকে আমাদের চলে ডিএনএ থেকে আরএনএ এটা। তো এটা কিন্তু যখন প্রথম ক্রিক বলেছিলেন, কিন্তু এরপরে এলো একটা নতুন টুইস্ট, যেখানে রিভার্স ট্রান্সক্রিপশন নামে একটা নতুন টেকনোলজি আবিষ্কার হলো। এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে যেটা আমাদের দেখা গেছিল, টেমিন আর বাল্টিমোর নতুন একটা জিনিস পর্যবেক্ষণ করলেন, যেখানে আরএনএ ভাই ডিএনএ তৈরি করতে পারছে, এখান থেকে আবার ডিএনএ তৈরি হতে পারে। কি প্রসেসে, না রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসে। রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তৈরি হতে পারে আমার আরএনএ থেকে ডিএনএ। তো এইটাই ছিল আমার অ্যাকচুয়ালি যেটা মডিফাইড সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা যখন লিখবে এটাকেই কিন্তু লিখবে, পুরোনোটা লিখবে না, এটাই কিন্তু লিখবে, এটা পুরোনোটা। এখান থেকে কিন্তু আর একটা স্টেপও বলে দেবে, সেটা হচ্ছে আমার কি থেকে কি হচ্ছে, বুঝছে? আর একটা স্টেপ এখানে দিয়ে দেবে যে আমার রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ থেকেও ডিএনএ হতে পারে। হলো, সেই হলো সেন্ট্রাল ডগমা। এবারে চলে আসি আমাদের যে ডিএনএ রেপ্লিকেশন। তো রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন মানে তোমরা জানো যে পদ্ধতিতে ডিএনএ তার কপি বানাতে পারে, মানে ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরি হতে পারে, তাকে আমরা বলে থাকি কি না, রেপ্লিকেশন। দেখতে পাচ্ছ এটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ছিল, সেটা এরকম ভাঙলো, দিয়ে দুটো নতুন ডিএনএ তৈরি হচ্ছে এখানে। তো এটাকে এবার ডিটেলসে যাওয়া যাক। যাওয়ার আগে এখানে একটা ব্যাপার আছে এবারে, যে ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে কিভাবে। বিজ্ঞানীদের মধ্যে কিন্তু প্রচুর কনফিউশন ছিল, জানো তো, যে ডিএনএ থেকে ডিএনএ যে হবে অপত্য ডিএনএ কি স্টাইলে হবে।
সেটা কি রক্ষণশীল হবে, সেটা কি অর্ধরক্ষণশীল হবে, নাকি সেটা বিক্ষিপ্ত হবে? রক্ষণশীল মানে কি বলতে চাইছে? রক্ষণশীল মানে যে মাতৃ ডিএনএ যেটা থাকবে সেখান থেকে পুরো কমপ্লিটলি একটা একই রকম ডিএনএ তৈরি হবে, মানে পুরোপুরি একই স্ট্রাকচার রক্ষিত হয়ে গেল, আর একটা পুরো টোটালি নতুন তৈরি হবে, তারপর এরকম চলতে থাকবে। সেমি কনজারভেটিভ মানে কি? সেমি কনজারভেটিভ মানে হচ্ছে যেটা মাতৃ ডিএনএ যেটা যেটা জনিত্রী ডিএনএ যেটা, সেটা প্রথমে দুটো ভাগে ভাঙবে, দুটো তন্ত্রী ছাঁচ হিসেবে কাজ করবে, তারপরে ওই ছাঁচ হিসেবে কাজ যে তন্ত্রীগুলো আছে তার সঙ্গে নতুন একটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে, এটা হবে। আর ডিসরাপটিভ বা ডিসপারসিভ যাকে বলবো, বিক্ষিপ্ত, ডিসরাপটিভ ডিসপারসিভ, এখানে কি, এখানে বিক্ষিপ্ত করে, মানে নতুনের মধ্যে পুরনো, পুরনোর মধ্যে নতুন মিক্স করে করে আছে। তো এবারে সায়েন্টিস্টদের মধ্যে একটা কনফিউশন এলো যে কিভাবে হয়, তিনটার মধ্যে কি পদ্ধতিতে হয়, মুখে বললে তো হবে না, আমাকে দেখাতে হবে। সায়েন্স তো পরীক্ষা দিয়ে তোমাকে পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্তে আসতেই হবে। তো পরীক্ষা করলেন কারা? এর দায়িত্ব নিলেন আমাদের বিখ্যাত, এবার পড়তে হবে বিখ্যাত পরীক্ষা, মেসেলসন আর স্টালের পরীক্ষা। মেসেলসন ও স্টালের পরীক্ষা। তো মেসেলসন আর স্টাল করলেনটা কি? তারা প্রথমে তো জেনে নাও যে তারা কি কি জিনিস ইউজ করেছিলেন। ফার্স্টে একটা ব্যাকটেরিয়ার উপর কাজ করবেন তারা, তো তারা একটা ব্যাকটেরিয়া ইউজ করলেন, আমাদের বিখ্যাত চেনাশোনা ব্যাকটেরিয়া ইকোলাই উপর তারা কাজ করেছিলেন। আচ্ছা, আর কি কি আইসোটোপ ইউজ করেছিলেন না, N15 আর হচ্ছে N14, নাইট্রোজেনের দুটো আইসোটোপ, এটা আমাদের হেভি আইসোটোপ আর এটা হালকা আইসোটোপ, N14 আর N15 আইসোটোপ ইউজ করেছিলেন। আর এই তো এখানে লিখে দিয়েছি আমি, দেখো N14 N15 সেই এটাই বললাম আর কি। তো ইকোলাই ব্যাকটেরিয়া N14 N15 আমাদের আইসোটোপ। কি করা হলো এবার? প্রথমে তারা করলো কি, এটা এইখানে তোমরা ভালো করে বুঝতে পারবে, বা আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে করলো কি তারা, প্রথমে ইকোলাই ব্যাকটেরিয়াকে N15, প্রথমে ইকোলাই ব্যাকটেরিয়াকে N15 এর মধ্যে পুরো রাখলেন, মানে গ্রো করালেন। N15 এর মধ্যে ব্যাকটেরিয়াকে পুরো গ্রো করালেন। এবার N15 এর মধ্যে যখন গ্রো করানো হবে, তাহলে N15 নাইট্রোজেন, তো নাইট্রোজেন ক্ষারের সঙ্গে যুক্ত হবে, এটার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হলো, অনেকগুলো প্রজন্ম করেছিলেন তারা, যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হলো তাদের ডিএনএতে N15 আর N15 পাওয়া গেল, মানে দুটো স্ট্র্যান্ডই আমার N15 দিয়ে রেডিও লেবেল হয়ে গেছে। এটা গেল। এইখান থেকে এবারে তারা স্টার্ট করলো তাদের জার্নি, তার নতুন তাদের কাজকর্ম স্টার্ট করলো। দেখো, এরপরে এই N15 কে তারা কি করলো না, N14 মিডিয়ামে গ্রো করালো। এখান থেকে ব্যাকটেরিয়াকে নিয়ে তারা N14 এর মিডিয়ামের মধ্যে গ্রো করালো, হলো। তারপরে যখন তারপরে কি করলো, আবার N14 এ গ্রো করালো, আবার N14 এর মধ্যে গ্রো করালো, ঠিক আছে, আবার N14 এর মধ্যে গ্রো করালো, আবার N14 এর মধ্যে গ্রো করালো, মানে বারবার N14 এর মধ্যে গ্রো করি তারা দেখলো যে কি কি চেঞ্জ এবারে আসছে, ঠিক আছে। তাহলে ফার্স্টে কি হলো, ফার্স্টে তারা ব্যাকটেরিয়াকে নেওয়ার আগে তাকে বহু প্রজন্ম ধরে N15 এ গ্রো করালো, যাতে তার সমস্ত স্ট্যান্ড দুটো স্ট্যান্ডই আমার N15 হয়ে যায়। এখান থেকে ব্যাকটেরিয়াকে নিয়ে N14 এর মধ্যে রাখলেন, গ্রো করালেন, আবার বের করে আবার 14 এর মধ্যে রাখলেন, আবার বের করে আবার 14 এর মধ্যে রাখলেন, এরকম জিনিসগুলো রিপিট করলেন, 3টা প্রজন্ম ধরে রিপিট করলেন। দেখলেন কি, ফার্স্ট যে জিনিসটা করেছিলেন তারা, যখন শুধুমাত্র N15 এর মধ্যে যখন গ্রো করাচ্ছিলেন, তখন যে তারপরে যখন কি করতেন তারা ইয়ে করতেন, সিজিএম ক্লোরাইড ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন, এইটা সিজিএম ক্লোরাইড ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। সেখানে যখন দেখতেন একটা মোটা এরকম ব্যান্ড পেতেন, কিসের ব্যান্ড না, N15 এর ব্যান্ড। অবশ্যই বুঝতে পারছো এইবার এই ব্যান্ডটা N15 হবে, বুঝতে পারছো, শুধু N15 এ গ্রো করেছিলেন, তো এরকমই হবে। কিন্তু তারপরে যখন N14 এ গ্রো করালেন, তখন একটা নতুন জিনিস দেখা গেল। কি জিনিস না, এই ব্যান্ডের উপরে আরো একটা ব্যান্ড আসা স্টার্ট হয়েছে, এই ব্যান্ডের উপর আরো একটা ব্যান্ড আসা স্টার্ট হয়েছে। মানে এ যদি আমার N15 হয়, তাহলে এখানে আমার N14 এর নতুন ব্যান্ড পাওয়া গেল। আবার যখন গ্রো করালেন, আবার এবারে হচ্ছে কি, এবারে ধীরে ধীরে ঢোকা স্টার্ট হচ্ছে, মানে এবারে আমার আর N15 থাকলো না, তখন এখানে এরকম ব্যান্ড আসা স্টার্ট হলো, মানে একটা হাইব্রিড ব্যান্ড, একটা হচ্ছে আমার
N14 ব্যান্ড, একটা হাইব্রিড ব্যান্ড, একটা N14 ব্যান্ড। এরকম বারবার যখন করছেন না, তখন 3:1 অনুপাতে এসে গেল, মানে N14টা বেড়ে গেল, A1 অনুপাতে চলে গেলো, পরপর কমা স্টার্ট হলো। তো কি ব্যাপারটা কি হচ্ছে না, যখন কি হচ্ছে, যখন ডিএনএটা আমার, এটা আমার ডিএনএ ছিল ধরে নাও, এটা আমার N15 দিয়ে একটু করে দিই এটাকে। দেখো এটা আমার ডিএনএ দুটো স্ট্র্যান্ড, যাতে দুটোতেই আমার N15 আছে, N15 আছে। তো এরা যখন ভাঙবে তখন কি হবে, দুটো আলাদা এলো। এবার একে যদি আমি N14 গ্রো করাই, তাহলে কি হবে, নতুন যে স্ট্যান্ডগুলো আসবে, তারা তো এরকম আসবে, এরকম নিশ্চয়ই এরকম এসছে, না হলে এখানে N14 ব্যান্ড আর এখানে N15 ব্যান্ড আসতো না, এখানে N15 ব্যান্ডটা আসতো না, বুঝেছে? আবার এখানে সেই একই রকম N14 N15 ব্যান্ড। একে যখন আমি আবার ভাঙাই, আবার যখন রেপ্লিকেশন হচ্ছে, তখন কি হচ্ছে দেখো, তখন হয়ে যাচ্ছে কি, এ আলাদা হচ্ছে, একটা স্ট্যান্ড আলাদা হচ্ছে, আর এই লাল স্ট্যান্ডটা আবার আলাদা হচ্ছে। একে যখন আমি আবার N14 গ্রো করাচ্ছি, তখন এখানে তো একটা N14 আসছে, আবার এখানে আবার একটা আসছে, মানে এ স্ট্যান্ডটা হয়ে যাবে তখন N14 আর N14 এর ব্যান্ড চলে আসছে। আর এখানে চলে আসছে আমার N14 N15 এর ব্যান্ড, এখানে চলে আসছে আমার N15 N14 এর ব্যান্ড। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, যে এখানে কিন্তু যখনই, তাহলে এর থেকে বোঝা যাচ্ছে কি, বোঝা গেল যে ডিএনএ যখন রেপ্লিকেশন হচ্ছে, তখন দুটো স্ট্র্যান্ড আলাদা হচ্ছে, প্রত্যেকটা নিজস্ব টেমপ্লেট হিসেবে কাজ করছে, আর নতুন স্ট্র্যান্ড এসে এই টেমপ্লেটের সঙ্গে যুক্ত হচ্ছে, মানে একটা স্ট্র্যান্ড সবসময় রক্ষিত থেকে আছে, আর একটা স্ট্র্যান্ড নতুন তৈরি হয়ে যাচ্ছে। এটাকেই বলা হতো আমাদের কি না, অর্ধরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ টেকনিক। এইভাবে মেসেলসেন-স্টার্ল পরীক্ষা করে ব্যাখ্যা করেছিলেন যে ডিএনএ রেপ্লিকেশনটা হচ্ছে অর্ধরক্ষণশীল। ঠিক আছে, এবারে ডিএনএ প্রতিবিকরণের পদ্ধতি দেখো। ডিএনএ রেপ্লিকেশন মানে বুঝতে পারছো যে পদ্ধতিতে আমাদের ডিএনএ ডবল হয়, তাকে আমরা ডিএনএ রেপ্লিকেশন বলি। তো এখানে কি কি জিনিসগুলো আমাদের প্রয়োজন আগে সেটা জেনে নিই। ফার্স্টে ডিএনএ দরকার, বুঝতে পারছো, ডিএনএ টেমপ্লেট হিসেবে ইউজ করতে হবে, তো ডিএনএ দরকার। আচ্ছা, আর কি না, একটা অরিসি চাই। অরিসি কি জিনিস? অরিসি কথার অর্থ হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, মানে যেখান থেকে আমাদের রেপ্লিকেশন স্টার্ট হবে, এমন একটা সিকোয়েন্স যেখান থেকে রেপ্লিকেশনটা স্টার্ট হয়, এটাকে বলা হচ্ছে অরিসি। আর কি ইট চাই। ইট মানে সে দোকানের ইট নয়, ইট মানে হচ্ছে যেগুলো ঢোকাবে ভেতরে, ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট, এই মালটাকে, এই পাবলিকটাকে দরকার আমাদের, ডিএনটিপি এটা দরকার, সেগুলো তো বসবে পরপর। আর হচ্ছে এসএসবি প্রোটিন। এসএসবি মানে কি? এসএসবি মানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড, তারপর কি গো, বাইন্ডিং, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এটা দরকার হয়। আচ্ছা, কোন কোন উৎসেচক দরকার হয়? উৎসেচকের মধ্যে আমাদের অনেকগুলো উৎসেচক দরকার হয়। এখানে প্রথমে হচ্ছে আমাদের হেলিকেজ উৎসেচক চাই, হেলিকেজের পর আমাদের টোপোআইসোমারেজ চাই, টোপোআইসোমারেজের পর আমাকে প্রাইমেজ, ডিএনএ পলিমারেজ আর লাইগেজ। টোটাল ওটা হচ্ছে পাঁচটা উৎসেচক আমাদের চাই। আর ডিএনএ রেপ্লিকেশনের আমাদের স্টেপগুলো কি কি দেখো, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তিনজনেরই জানি আমরা যে স্টেপটা হচ্ছে তিনটা কমন স্টেপ, প্রারম্ভিক বা ইনিশিয়েশন, দীর্ঘীকরণ বা এলঙ্গেশন, সমাপ্তি বা টার্মিনেশন। আগে তিনটা দেখা যাক কিরকম হচ্ছে এবারে। তো ফার্স্টে হচ্ছে আমাদের না ইনিশিয়েশন বা প্রারম্ভিক ফেজ। প্রারম্ভিক দশাতে কি হচ্ছে, প্রারম্ভিক দশাতে আমার, তো ফার্স্টে আমাকে তো ডিএনএ তো ডবল স্ট্যান্ডেড, আমাকে রেপ্লিকেশন করাতে হলে ডবল স্ট্যান্ডকে ভাঙতে হবে, মানে খুলতে হবে। ভেবে নাও তুমি ব্যাগের চেন যেরকম করে খোলো, দুটো চেনে আলাদা হয়ে যায়, সেইভাবে ভেবে নাও যে এরকম ছিল, আমাকে এরকম খোলাতে হবে। আর এরকম খোলানোর জন্য আমাকে কি করতে হবে, মাঝখানে যে হাইড্রোজেন বন্ড তাকে ভাঙতে হবে। তারও আগে আমাকে দেখতে হবে যে কোথা স্টার্ট করাবো। ডিএনএ তো একটা বিশাল বড় জায়গা, তো কোথা থেকে স্টার্ট করাবো। তো থাকে আমাদের অরিসি, থাকে স্টার্টিং পয়েন্টে আমাদের থাকে অরিসি থাকে আমাদের স্টার্টিং পয়েন্টে। তো অরিসি আমাদের দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে 9 মার
আর একটা হচ্ছে আমাদের 13 মার। এই দুটো রিজিন নিয়ে তৈরি হয়। এখানে এবারে 9 মার 13 মার এগুলো হচ্ছে আমাদের অরিসিকে বলা হচ্ছে। তো এখানে একটা নতুন প্রোটিন আছে যাকে বলা হয় ডিএনএ এ প্রোটিন। ডিএনএ এ কি করে, এখানে এসে প্রথম এই 9 মারের সঙ্গে গিয়ে যুক্ত হয়, 9 মারের সঙ্গে গিয়ে যুক্ত হলো, আর দিয়ে কাকে গলাবে, একে মেল্ট করবে, একে মেল্ট করবে, 13 মারকে মেল্ট করবে। যেই মেল্টিংটা হয়ে যাবে তখন এই ডিএনএ এর উপর ভরসা করে আরেকজন চলে আসবে, লাভ মারবে, সে হচ্ছে আমাদের হেলিকেজ উৎসেচক ডিএনএ বি। হেলিকেজ কি করবে, এই যে ছোট্ট একটা গ্যাপ তৈরি হলো না, এখানে ধরো এখানে অরিসির জায়গায় একটা ছোট্ট ফাঁক তৈরি হলো, এই জায়গাটা ছোট্ট ধরো না, এই জায়গাটা একটা ছোট্ট ফাঁক তৈরি হয়েছে, এই জায়গাটা ধরো ছোট্ট ফাঁক তৈরি হয়েছে, এখানে এসে বসে যাবে, দিয়ে এবারে ভাঙা স্টার্ট করবে, কাটা স্টার্ট করবে, দিয়ে এরকম দুটো যে স্ট্যান্ড ছিল এরকম কেটে যাবে, এরকম করে হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে 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 আমাদের যে হেলিকেজ উৎসেচক বাবাজি সে কাটতে 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 যাওয়া স্টার্ট করবে। দিয়ে তো কি হবে, আমার ডবল স্ট্যান্ড কি হবে, সিঙ্গেল স্ট্যান্ডে তৈরি হওয়া স্টার্ট হবে। এবারে প্রবলেম হচ্ছে যখনই সিঙ্গেল স্ট্যান্ড হয়ে যায় না, তখন সিঙ্গেল স্ট্যান্ডে একটা ইয়ে আছে, অভ্যেস আছে, তারা আবার জুড়ে যায়, বুঝছে? তো আমি যদি তাকে টেনে না রাখি তার সাথে আবার জুড়ে যাবে। এই টেনে দুটো সিঙ্গেল স্ট্যান্ডকে টেনে রাখার জন্য, মানে যাতে না জুড়ে যায়, ভাই জুড়বি না কাজ করতে হবে, সেই জন্য একটা স্পেশাল প্রোটিন থাকে যেটা আমার সিঙ্গেল স্ট্যান্ডের চারদিকে গিয়ে জুড়ে যায়, এখন সিঙ্গেল স্ট্যান্ডের চারদিকে গিয়ে জুড়ে যায়। যেহেতু সিঙ্গেল স্ট্যান্ডের সঙ্গে জুড়ছে, সিঙ্গেল স্ট্যান্ডের সঙ্গে বাইন্ড হচ্ছে, এদের নাম কি বলবো, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন, এই জন্য নামটা এসছে SSB। যেহেতু সিঙ্গেল স্ট্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে সিঙ্গেল স্ট্যান্ডকে আবার ব্যাক হতে মানে আবার না জুড়তে দেয়, তার জন্য এই জন্য একে বলা হচ্ছে আমার SSB বা সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। আচ্ছা, এবারে একটা ব্যাপার হচ্ছে, দেখো তুমি লক্ষ্য করে থাকবে, ধরো এই যে দড়ি তুমি একদিকে ধরে টানো, দিয়ে পেছনে দেখবে না বেশি পেঁচিয়ে যায়, হ্যাঁ না? তো ডিএনএ ক্ষেত্রেও সেরকম ভেবে না, যখন হেলিকেজ কাটতে থাকে না তখন ডিএনএ পেছনের পার্টগুলো, এই যে পার্টগুলো প্রচুর পেঁচিয়ে যায়। তো এই পেঁচানো থাকলে তো সে তো আর এগাতে পারবে না, হেলিকোজ তো এগাতে পারছে না, রেপ্লিকেশন কিন্তু বন্ধ হয়ে যাবে। রেপ্লিকেশন তো ভাই বন্ধ হলে হবে না, তাহলে করব কি, এই যে এখানে যে আমার পজিটিভ, এখানে কি হচ্ছে না, কয়েল হয়ে যাচ্ছে, সুপার কয়েলিং স্টার্ট হয়, সুপার কয়েলিং স্টার্ট হয়ে যায়। কি সুপার কয়েলিং না, পজিটিভ সুপার কয়েলিং। পজিটিভ সুপার কয়েলিং মানে হচ্ছে যখন হেলিকেজ এগাবে তখন বেশি পেঁচিয়ে যায়, পেছনের পার্টগুলো বেশি পেঁচিয়ে যায়। পজিটিভ সুপার কয়েলিংকে দূর করতে আমাকে আর একটা উৎসেচকের সাহায্য নিতে হয়, যে হচ্ছে আমাদের টোপোআইসোমারেজ। টোপোআইসোমারেজ আমাদের কি করে, ডিএনএ এর অতিরিক্ত পেঁচানো অংশকে কেটে দেয়, দিয়ে তাকে সোজা করে দেয়। দু রকমের হয় আমাদের, টোপোআইসোমারেজ 1 আর টোপোআইসোমারেজ 2। টোপোআইসোমারেজ 2টা আমাদের ডবল স্ট্যান্ড ব্রেক করে, টোপোআইসোমারেজ 1টা আমাদের সিঙ্গেল স্ট্যান্ড ব্রেক করে। তাহলে কোন কোন উৎসেচক এলো, আমাদের হেলিকেজ এলো, হেলিকেজ বাবাজি এলো, টোপোআইসোমারেজ এলো, SSB এলো, হলো। এরপরে কে, এরপরে আমাদের আসছে কিনা ইলংগেশন। ইলংগেশনে আমাকে এবারে একটা ব্যাপার, আমাদের এখানকার সবচেয়ে মুখ্য উৎসেচক হচ্ছে আমাদের কিনা ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ 3টা প্রকার, ডিএনএ পলিমারেজ 1, 2, 3। 3টা হচ্ছে আমাদের মুখ্য পলিমারেজ যেটা আমাদের রেপ্লিকেশন করে। এর কিন্তু ভাই বেশ ডিমান্ড আছে, হ্যাঁ না? এর কিন্তু ডিমান্ড আছে অনেক। কি ডিমান্ড, আমি ভাই নতুন করে কিছু শুরু করব না, আমাকে আগে কিছু চাই, তুমি আমাকে আগে নিউক্লিওটাইড দাও, তারপরে আমি বাড়াবো, ঠিক আছে? ওইরকম টাইপের ব্যাপার, আমাকে আগে একটা কিছু নিউক্লিওটাইড থাকবে, তারপরে আমি এগাবো, না হলে ভাই আমি কোনো নতুন করে আমার অত দায় পড়ে নতুন করে আমি নিউক্লিওটাইড বসে বসে যাবো। ডিএনএ পলিমারেজে এই একটা প্রথম শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে ডিএনএ পলিমারেজ সর্বদা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে কাজ করে। তো প্রথম শর্তটাকে আসি, যে আমাকে আগে কিছু একটা ছোট্ট হলেও নিউক্লিওটাইডের একটা সিকোয়েন্স চাই, বা নিউক্লিওটাইড সিকোয়েন্স পাবো কোত্থেকে? তখন প্রাইমেজ হাত তুললো, দাদা আমি আছি প্রাইমার দেওয়ার জন্য। তো প্রাইমেজ কি করলো, ছোট ছোট আরএনএ প্রাইমারকে নিয়ে এসে আমার বসিয়ে দিল এতে, ছোট ছোট আরএনএ প্রাইমারকে নিয়ে, তাহলে এখানে একটা ছোট্ট আরএনএ প্রাইমার, এরকম আরএনএ প্রাইমারকে নিয়ে আমার বসিয়ে দেয়, ঠিক আছে? এখানে একবার চলে আসি, চলো এইখানে দেখা যাক। ছোট ছোট আরএনএ প্রাইমারকে নিয়ে এসে আমার প্রাইমেজ উৎস কি করে বসিয়ে দেয়।
এরকম যদি করে দেওয়া হয় তাহলে এটা আমার 5' to 3', এটা আমার 3' to 5'। এবার ধরো এখানে আমার একটা প্রাইমারকে বসিয়ে এসেছে, এখানে একটা প্রাইমার বসিয়ে দিয়েছে, আর এখানে একটা প্রাইমার বসিয়ে দিয়েছে, ধরে নাও এখানে একটা প্রাইমার বসিয়ে দিয়েছে। এবারে ডিএনএ পলিমারেজ কি করে, এই প্রাইমারকে ধরে নিয়ে এখানে থাকে। আর অবশ্যই এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার 3' to 5'। এখানে এবারে গন্ডগোল স্টার্ট হবে, দেখো। আর এটা আমার 5' to 3'। এই জায়গাটা চেঞ্জ করে দিই, এই জায়গাটা আবার চেঞ্জ করে দিই, আবার নতুন করে দেখে নাও। এখানে একটা বসলো আর এইখানে প্রাইমারকে বসিয়ে দিই। এটা কি হচ্ছে, 5' থেকে 3' ডাইরেকশন যাচ্ছে। মানে এখানে যখন এবারে আসবে কে, এবারে আমার প্রাইমার যেহেতু বসে গেছে, এবারে ডিএনএ পলিমারেজ বলে ভাই এবারে আমি স্টার্ট করছি চলো। সে কি করবে, এবারে এখানকার যে প্রাইমারটা এখানে বসছে, এই প্রাইমারকে ধরে আমার পলিমারেজ এগাতে থাকবে, ঠক 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 বসে বসে এগাতে থাকবে। এ সামনের দিকে কেটে 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 যাবে, এ এখানে বসে 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 যাবে। দেখো এইভাবে, দেখো এখানে ছিল, এ এখানে এরকম বসে বসে যাচ্ছে। আর এটার এটা কি 5' to 3'-এর দিকে এদিকে যাচ্ছে, যেটা আমার মানে পলিমারেজের অ্যাকচুয়াল ডাইরেকশন, যেটা সে কাজ করে। এই জন্য তার এখানে একটাই প্রাইমার হলো যথেষ্ট, তাকেই সে টেনে লম্বা করে দিচ্ছে। সামনে এ তো এগিয়ে আছে, কেটে 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 যাচ্ছে। ঝামেলা এবারে ভাই, এবার তোমাদের তো কোশ্চেন, স্যার 5' to 3' তো এটা বুঝলাম, তাহলে নিচের ক্ষেত্রে কি কেস হবে? এ তো উল্টা, তাই না? বুঝতে পারছো তো, সে তো কিন্তু উল্টো, এ তো 3' to 5'। এখানে তো কাজ করতে পারবে না, তো উল্টো ডাইরেকশন হচ্ছে। এই সমস্যার সমাধান করার জন্য ডিএনএ পলিমারেজ করে কি, তাকে আরো একাধিক আরএনএ প্রাইমার দরকার। একটা আরএনএ প্রাইমার ধরলো, এদিকে বাড়ালো, আবার একটা আরএনএ প্রাইমার ধরলো, এদিকে বাড়িয়ে দিল, আবার একটা আরএনএ প্রাইমার ধরলো, এদিকে বাড়িয়ে দিল। মানে এদিকে যাচ্ছে তো এদিকে যাচ্ছে, উল্টা উল্টা দিকে যাচ্ছে দুটো। এর ফলে কি হয় বলতো, অনেকগুলো প্রাইমার আসছে তো, ফলে মাঝে ছোট ছোট খণ্ডক হয়ে যায়। এই খণ্ডককে বলা হচ্ছে কি না আমাদের ওকাজাকি খণ্ডক। এই খণ্ডককে বলা হয় ওকাজাকি খণ্ডক। আরেকটা জিনিস বলে দিই, যেটাতে কোনো গ্যাপ নেই, মানে যেটাতে ইজিলি চলে যাচ্ছে আমাদের ডিএনএ, একটা প্রাইমারকে ডিএনএ পলিমারেজ একটা প্রাইমারকে ধরে ধরে, এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বা লিডিং স্ট্র্যান্ড। এটা হচ্ছে আমাদের লিডিং স্ট্র্যান্ড, লিডিং, এটা হয়ে গেল আমাদের লিডিং স্ট্র্যান্ড, লিডিং স্ট্র্যান্ড বা নিরবিচ্ছিন্ন স্ট্র্যান্ড। আর যেখানে খণ্ডক দিয়ে দিয়ে হচ্ছে, তাকে বলবো আমরা কিনা ল্যাগিং স্ট্র্যান্ড, এটাকে বলবো আমরা ল্যাগিং স্ট্র্যান্ড। হলো, তাহলে একটাকে বলি আমরা লিডিং স্ট্র্যান্ড, আর একটাকে বলি আমরা ল্যাগিং স্ট্র্যান্ড। বুঝেছেন? তো এইভাবে আমাদের দুদিকে আমাদের যেতে আছে ডিএনএ, ডিএনএ এবার দুদিকে তৈরি হতে আছে। এবার ব্যাপার হচ্ছে পলিমারেজ তো বসে চলে গেল, এখানে তো আমার প্রাইমারগুলো থেকে গেছে, আর এগুলো তো আরএনএ প্রাইমার ভাই, এগুলো তো ডিএনএ প্রাইমার নয়, তাহলে একে তো সরাতে হবে। পলিমারেজ 3 চলে যাওয়ার পর এইবারে চলে আসে কি আমাদের পলিমারেজ 1, যে কাজ করে কি না প্রাইমারকে রিমুভ করে। ডিএনএ পল 1 আরএনএ প্রাইমারকে অপসারণ করে। আর যে বাবু যে ল্যাগিং স্ট্র্যান্ডে যে আমার ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছিল, এগুলো যে ছোট ছোট ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছিল, তাদের মাঝখানে গ্যাপ থেকে গেল, তাহলে সেই গ্যাপটাকে পূরণ করে কে, সেই গ্যাপটাকে পূরণ করে আমাদের লাইগেজ উৎসেচক। লাইগেশন করে দেয়, ফসফোডাইএস্টার বন্ড বানায়। অবশ্যই কি বন্ধনী বানালে এটা, ফসফোডাইএস্টার বন্ধনী, ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে। হলো, কোশ্চেন এটা আসে যে আমার ডিএনএ লাইগেজ কি বন্ড তৈরি করে না ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে। দিয়ে আমার হয়ে গেল কাজ শেষ, ইলংগেশন হয়ে গেল, দুদিকে আমার দুটো ডিএনএ তৈরি হয়ে গেল। আর টার্মিনেশনে কি বলবে, টার্মিনেশনে আমাদের লাস্টে গিয়ে আমাদের টার্ফ টাফ এগুলো এসে আমাদেরকে এই ডিএনএ পলিমারেজকে আলাদা করে দেয়, দুটো ডিএনএ আলাদা হয়ে যায়, ব্যাস। এই হচ্ছে আমাদের রেপ্লিকেশনের গল্প গেল। এবারে আসছে কি আমাদের ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন কথার অর্থ, ডিএনএ থেকে যদি আরএনএ হয় তাকে বলবো আমরা ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশনে তাহলে প্রথমে আমার ডিএনএ দরকার, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পদ্ধতি। আর এখানে ভাই একাই 101টা উৎসেচক আছে, যার নাম হচ্ছে আমাকে না আরএনএ পলিমারেজ। এ ছিল ডিএনএ পলিমারেজ, এ হচ্ছে আরএনএ পলিমারেজ। তো নাম শুনে বুঝতে পারছো কি কাজটা করবে না, সে করবে কি না আরএনএ পলিমারাইজেশন করবে। সে ডিএনএ পলিমার তৈরি করছিল, এ আরএনএ পলিমার তৈরি করবে। তো ডিএনএ আছে আমার কাছে, এখানে আমাদের ডিএনএ, আবার একটা সুন্দর ডিএনএ এঁকে ফেলি চলো।
এটা এই স্টাইলে ডিএনএ আঁকছি, শ্রেণী আকৃতি ডিএনএ, যাতে বুঝতে সুবিধা হয়। এটা ধরো 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা ধরো 3 প্রাইম থেকে 5 প্রাইম। যেটা উপরের স্ট্র্যান্ড মানে 5 প্রাইম থেকে 3 প্রাইমের যে স্ট্র্যান্ডটা, এটাতে আমার ডিএনএর অরিজিনাল সংকেতগুলো লেখা আছে, হয়েছে? ওই 5 প্রাইম টু 3 প্রাইম যে স্ট্র্যান্ডটা, তাকে আমরা বলি কি, তাকে আমরা বলে থাকি না, এই যে পার্টটা, এটাকে আমরা বলে থাকি কোডিং তন্ত্র বা সেন্স স্ট্র্যান্ড, কোডিং তন্ত্র বা সেন্স স্ট্র্যান্ড, বুঝছে? আর নিচের যে পার্টটা, যেটা 3 প্রাইম টু 5 প্রাইম, সেটা হচ্ছে এর উল্টো, মানে ডিএনএ এর যে, এটা তো কমপ্লিমেন্টারি, এটা উল্টো লেখা আছে। এটাকে বলা হয় থাকে নাকি না নন কোডিং স্ট্র্যান্ড বা নন সেন্স স্ট্র্যান্ড। যখন আরএনএ পলিমারেজ যখন কাজ করবে, তখন কাকে টেমপ্লেট ধরবে বলতো? টেমপ্লেট ধরবে এইটাকে। আরএনএ সবসময়, আরএনএ পলিমারে মানে ট্রান্সক্রিপশনের টাইমে সবসময় ননসেন্স স্ট্র্যান্ডকে ছাঁচ হিসেবে ব্যবহার করা হয়, মনে থাকবে। এটা কিন্তু ভালো কোশ্চেন, কোন স্ট্র্যান্ডটাকে আমার হিসেবে, ছাঁচ হিসেবে ব্যবহার করা হয়? ছাঁচ হিসেবে ব্যবহার করা হয় আমাদের কাকে? ননসেন্স তন্ত্রীকে, হলো? আচ্ছা, এবারে আমাদের আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম, এগুলো সব শর্ট কোশ্চেন, কিন্তু জানো তো তোমরা শর্ট কোশ্চেন গুলো আছে, আপস্ট্রিম কি ডাউনস্ট্রিম কি। দেখো, আপস্ট্রিম মানে হচ্ছে, ধরো এটা যদি আমার ডিএনএ হয়, যেখানে আমার আরএনএ পলিমারেজ যুক্ত হচ্ছে, তার এদিকটাকে বলা হবে ডাউন। মানে ধরে নাও এদিকটাকে হেলে আছে, এদিকটা হয়ে যাবে ডাউন, যেটাকে আমরা বলবো পজিটিভ নাম দিয়ে করব। আর এদিকটাকে বলা হবে আমার, মানে যেখানে যুক্ত হচ্ছে প্রোমোটারে, এই জায়গাটাকে বলা হয় আমাদের প্রোমোটার রিজিন। প্রোমোটারে আমার জানো আরএনএ পলিমারেজ যুক্ত হয়। প্রোমোটারে এদিকটা হয়ে যাচ্ছে ডাউন, এদিকটা হয়ে যাচ্ছে আপ, হয়েছে? এদিকটা হয়ে যাচ্ছে আমার আপ, তাহলে এটা হয়ে যাবে আমার আপস্ট্রিম, বুঝছে? দেখো, তাহলে আমার যেখানে আরএনএ পলিমারে যুক্ত হচ্ছে, যেখানে আমার আরএনএ পলিমারে যুক্ত হচ্ছে, এই জায়গাটা হয়ে যাচ্ছে, এটা আরএনএ পলিমারেজ, এর এদিকটা হয়ে যাবে ডাউন বা পজিটিভ, এদিকটা হয়ে যাবে আপ বা নেগেটিভ, হলো? ওই তোমরা সংখ্যা করেছো তো, সেই যে এখানে এদিকে এটা যদি 0 হয়, এদিকে আমার +1 +2 +3 এরকম টাইপের হয়, এদিকে আমার -1 এদিকে -2, ওই সেন্সে ধরে নাও, সেরকম টাইপের জিনিসটা আর কি, বুঝছে? চলো, তাহলে আমাদের কি কি হলো এখানে? এখানে আমাদের হলো কি না, ডাউনস্ট্রিম কাকে বলে, আপস্ট্রিম কাকে বলে, আর নেগেটিভ সংখ্যায় প্রকাশ করা হয়। আর কয়েকটা ফেমাস আপস্ট্রিমের নাম হচ্ছে -10 -35, আর ডাউনস্ট্রিমের নাম হচ্ছে +1 +50, এগুলো নাম। আচ্ছা, প্রোমোটার অঞ্চল কাকে বলে? এখানে কিন্তু প্রোমোটার নামটা খুব ইম্পর্টেন্ট। প্রোমোটার মানে হচ্ছে ডিএনএ এর যে জায়গাটাতে আমার, মানে জিনে আপস্ট্রিমের যে জায়গাটাতে আমার আরএনএ পলিমারেজ যুক্ত হয়, তাকে বলা হচ্ছে কি আমাদের না প্রোমোটার রিজন, হলো? আমাদেরকে এবারে পড়তে হবে কি না, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি কি প্রোমোটার আছে আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি কি প্রোমোটার আছে। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আমরা জানি প্রিবনাও বক্স থাকে, -35 এ আছে প্রিবনাও, সরি -10 এ আছে প্রিবনাও বক্স, না হলে -35 এ আছে আমাদের -35 সিকোয়েন্স বা এলিমেন্ট যাকে বলি, -35 এলিমেন্ট। -35 এ যেটা আছে সেটা হচ্ছে -35 এলিমেন্ট, আর এতে থাকে আমার প্রিবনাও বক্স -10 সিকোয়েন্সে। ইউক্যারিওটিকের ক্ষেত্রে কোথায় কোথায় আছে না, আমাদের টাটা বক্স আছে, গোল্ডবার্গ হগনেস বক্স বা টাটা বক্স, যেটা -10 পজিশনে। টাটার কেন নাম বলা হচ্ছে TATAAT, টাটা, সেখান থেকে নাম হচ্ছে টাটা বক্স। আর ক্যাট বক্স থাকে -80 বেস পেয়ারে। তো এবারে আর কি, পলিসিস্টনিক কারণে, মনোসিস্টিক কারণে তো আগে দেখলাম আমরা এই মায়াতে, যে যদি একটা আরএনএ থেকে যদি যদি অনেকগুলো প্রোটিন তৈরি হচ্ছে, তাহলে পলিসিস্টনিক, যেটা আমাদের প্রোক্যারিওটিকের ক্ষেত্রে হয়, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে হলে মনোসিস্টনিক। এবারে যে এখানকার মেন লোক, তার সম্পর্কে একটু জানা যাক, কি কে জিনিস এই আরএনএ পলিমারেজ, কি এত স্পেশালিটির মধ্যে। দেখো, আরএনএ পলিমারেজের যদি গঠন দেখি আমরা, আরএনএ পলিমারেজের অনেকগুলো সাব ইউনিট আছে। কি কি? এরকে যদি লেখা হয় আলফা টু, বিটা, বিটা ড্যাশ আর ওমেগা, এইটা হচ্ছে তার গঠনটা। দুটো আলফা, একটা বিটা ড্যাশ, একটা ওমেগা সাব ইউনিট। এটাকে বলা হয় আমাদের কোর এনজাইম, এটাকে বলা হয় আমাদের কোর এনজাইম, ঠিক আছে? এই আলফা টু, বিটা, বিটা ড্যাশ, এটাকে আমরা বলে থাকি কিনা কোর এনজাইম।
এর সঙ্গে যদি আমার সিগমা ফ্যাক্টর যুক্ত হয়, এটাকে বলা হচ্ছে আমার সিগমা ফ্যাক্টর। ফেসবুকে অনেক নাম শুনেছো, সিগমা সিগমা মেল, সেই সিগমা সিগমা ফ্যাক্টর। এ যখন যুক্ত হয়ে যায় তখন যে জিনিসটা তৈরি হয় তাকে বলা হচ্ছে আমার হলো এনজাইম। তাহলে কোর এনজাইমের সঙ্গে যখন সিগমা ফ্যাক্টর যুক্ত হয় তখন যে জিনিসটা তৈরি হয় তাকে বলা হচ্ছে কিনা হলো এনজাইম। হলো এনজাইম তৈরি হওয়ার পরই কিন্তু অ্যাকচুয়ালি আরএনএ পলিমারেজ কাজ করতে পারে ভালো করে, ঠিক আছে? কি প্রকারে এবারে আরএনএ পলিমারেজ? পলিমারেজ 1, পলিমারেজ 2 আর পলিমারেজ 3। এখানে 2 হয়ে গেছে। পলিমারেজ 1, পলিমারেজ 2, পলিমারেজ 3। আর প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট টাইপের আরএনএ তৈরি করে। এরকম মনে রাখবে RMT, এই সূত্রটা মনে রাখবে, RMT মানে আমার পলিমারেজ 1 তৈরি করে RNA, পলিমারেজ 2 তৈরি করে আমার mRNA, আর পলিমারেজ 3 তৈরি করে আমার কে না tRNA, RMT। হলো, দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের আরএনএ পলিমারেজ চাবি, আমাদের আরএনএ মানে ট্রান্সক্রিপশনের চাবি এই, হয়েছে? চলো এবারে আমরা একটু দেখে নিই যে আমাদের ট্রান্সক্রিপশন হয় কি করে। খুব ইজি প্রসেস, অত রেপ্লিকেশনের টাইপের অত ডিফিকাল্ট নয় এটা। তো ফার্স্টে কি হয় না, আমাদের আরএনএ পলিমার একটা টেমপ্লেট স্ট্যান্ড আমরা পেয়ে গেছি, ডিএনএ তো তৈরি হয়ে আছে আমাদের কাছে। তার যে ননসেন্স স্ট্যান্ড যেটা, সেটাই হচ্ছে আমাদের টেমপ্লেট এখানকার জন্য। এবারে তৈরি হয় ইনিশিয়েশন স্টেপে কি হয়, ফার্স্টে আমাদের আরএনএ পলিমারেজের হলো এনজাইম তৈরি করাতে হয়। তো ফার্স্টে আমাদের কোর এনজাইম আছে আলফা 2 বিটা বিটা ড্যাশ ওমেগা, তার সঙ্গে সিগমা ফ্যাক্টর যুক্ত হয়, দিয়ে তৈরি করে আমার হলো এনজাইম। ফার্স্ট স্টেপ গেল। এরপরে এই যে সিগমা ফ্যাক্টরের একটা কাজ আছে, সিগমা ফ্যাক্টর আমাদের যে প্রোমোটার অঞ্চল যেখানে গিয়ে যুক্ত হবে সেটাকে সার্চ করে। সিগমা ফ্যাক্টর প্রোমোটার অঞ্চলের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে আমাদের একে, আরএনএ পলিমারেজকে আমাদের ডিএনএর সঙ্গে যুক্ত করতে সাহায্য করে, ঠিক আছে? সিগমা ফ্যাক্টর তাই দরকার। তো ঢুকে গেল আমাদের প্রোমোটারের মধ্যে, বসে গেল আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ কিন্তু এবারে কি করবে না, এই যে ডিএনএ স্ট্র্যান্ডটা আছে, ডবল স্ট্র্যান্ডের ডিএনএ, তাকে এবারে মাঝখান থেকে তার হাইড্রোজেন বন্ডকে ভেঙে দেবে। ডিএনএ আনওয়াইন্ডিং প্রোটিন বলে একটা পার্ট থাকে, এর একটা পার্ট থাকে ডিএনএ আনওয়াইন্ডিং। ডিএনএ আনওয়াইন্ডিং পার্টটা কি করে, ডিএনএ কে আনওয়াইন্ড করে, মানে ডিএনএ কে খুলে দেয়, খুলে দিল এখানে। দিয়ে এই যে জিনিসটা তৈরি হলো, দেখো বাবল টাইপের লাগছে না? এটাকে অনেক সময় বলা হয় থাকে ট্রান্সক্রিপশন বাবল। আচ্ছা, রেপ্লিকেশনে বলতে ভুলে গেছি, রেপ্লিকেশনে যে দুটো এরকম খুলেছিল, মানে হেলিকে যে খুলে দিচ্ছিল, যে ওয়াই আকৃতি গঠন তৈরি হচ্ছিল, রেপ্লিকেশনে তাকে বলা হতো আমাদের কি না, রেপ্লিকেশন ফর্ক। তা বলতে ভুলে গেছিলাম। এখানে দেখে নাও তাহলে, এটা হচ্ছে আমার ট্রান্সক্রিপশন বাবল তৈরি হলো। এবারে আরএনএ পলিমারেজের না একটু ঝামেলা আছে, মানে একটু ডিস্টার্ব ক্র্যাক আছে। মানে কি বলতো, মন মর্জির মালিক, একটুক্ষণ কাজ করবে, হ্যাঁ আর করবো না, আর ভালো লাগছে না, পালিয়ে যাবে, মানে সিরিয়াসলি পালিয়ে যাবে সেখান থেকে, মানে ডিএনএ কে ছেড়ে পালিয়ে যাবে। এইরকম ঘটনাকে বলা হচ্ছে অ্যাবর্টিভ ইনিশিয়েশন। কি বললাম, এই রকমের ঘটনাকে বলা হচ্ছে অ্যাবর্টিভ ইনিশিয়েশন। অ্যাবর্টিভ ইনিশিয়েশন। তাহলে তো এবার কোশ্চেন আসতে পারে যে স্যার, এ যদি এত খামখেয়ালি তাহলে আরএনএ তৈরি হবে কি করে? না, খামখেয়ালি ঠিক আছে একটু, তারপরে কিন্তু করে দেয়, অত এ করে দেয়। যখনই 10 থেকে 12টা পেরিয়ে যাবে না, সে বেস বসিয়ে দেবে, তারপরে সে এগোতে স্টার্ট করে দেবে, তখন আর আটকাবে না। তার 10 থেকে 12 আগে পর্যন্ত তার একটু ল্যাগ লাগে আর কি। তো এরকম করে এগোতে থাকে আরএনএ পলিমারেজ। এরপরে কি হয়, চলে আসছে আমাদের ইলংগেশনের পার্টে। ইলংগেশনের পার্টে কি হয় না, এবারে আমাদের সিগমা ফ্যাক্টর ছিল, তো সিগমা ফ্যাক্টর কিন্তু বেশি দূর যেতে পারবে না, তার একটু অসুবিধা আছে আর কি, একটু পার্সোনালিজম ভেবে একটু বুঝে নাও, একটু পার্সোনালিজম আছে, সে যেতে পারে না। তখন কি হয়, তার জায়গায় চলে আসে কে না, নাস এ। নাস এ, নাস এ ফ্যাক্টর। নাস এ ফ্যাক্টরে কিন্তু এটাই কাজ, সে ইলংগেশনে সাহায্য করে, দিয়ে পরপর আরএনএ পলিমারেজকে হেল্প করে বেসগুলোকে, মানে রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেটকে বসাতে সাহায্য করে, দিয়ে বসে 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 আমার টেমপ্লেট লম্বা হতে থাকে, লম্বা হতে আছে আমাদের। আর কি হচ্ছে, তোমার যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেটা আমার এর সঙ্গে সমান, এর মতো হবে। কারণ দেখো, এটার কমপ্লিমেন্টারি এ ছিল, একে যদি করা হচ্ছে তাহলে একে একে বেস করে যখন তৈরি হচ্ছে নতুন, তাহলে একে তো এর মধ্যে দেখতে হবে, তাই না? তাহলে এরকম ডিএনএর সেন স্ট্যান্ডের মতো নতুন যে আরএনএ, তার সিকোয়েন্সটা সেরকম হবে, যে বসাতে আছে, চলতে আছে। আর এখানে অবশ্যই যে এর অপোজিটে কিন্তু থাইমিন বসবে না বাবু, এটা কিন্তু ভুল করবে না। আরএনএ তো থাইমিন নেই, আরএনএ কিন্তু ইউরাসিল আছে,
তো ইউরাসিলকে বসাতে থাকে, এর এটা স্পেশালিটি একটা। হলো, চলতে আছে এরকম করে। তো বন্ধ হবে কোথায়? বন্ধ তো করতে হবে, নাহলে তো অসুবিধা আছে। চলতে 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 এমন একটা জায়গা পৌঁছায় যেখানে পাওয়া যায় প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। কি সিকোয়েন্স? দ্য প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। জানো তোমরা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স মানে হচ্ছে আমি সামনে থেকে পড়লে যা হবে পেছন থেকে পড়লে তাই হবে। মানে ওই একটা যদি এক্সাম নাম বলি, নিতিন, তুমি নিতিনকে এই দিক থেকে পড়লেও যা হবে, এই দিক থেকে পড়লেও তাই হবে। আরো তোমরা সে পড়েছো না মালায়ালাম, সেখানে ওইরকম হয়। তো এই রকমের সিকোয়েন্সকে যাকে এই থেকে পড়লো যা এই থেকে পড়লো তাই, তাদেরকে বলা হচ্ছে আমাদের প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। যখনই আমাদের আরএনএ পলিমারেজ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সকে ধরে বানিয়ে ফেলবে আরএনএ পার্ট, বাবু হয়ে যাবে সেখানে হেয়ারপিন তৈরি। এরকম হেয়ারপিন তৈরি হয়ে যাবে। আর হেয়ারপিন তৈরি হলে কি, এ যাচ্ছিল এরকম একটা হেয়ারপিন তৈরি হয়ে গেছে, এবং হেয়ারপিন তৈরি হয়ে গেছে, তাহলে তো গিয়ে আটকে গেল আরএনএ পলিমারেজ। এখানে গিয়ে আরএনএ পলিমারেজ স্টপ, আটকে গেল, আর এগাতে পারছে না ভাই। এরপরে আরেকজন লোক আছে যে হচ্ছে আমাদের রো ফ্যাক্টর। এই রো ডিপেন্ডেন্ট যাকে বলা হচ্ছে রো ফ্যাক্টর। এ বাবু কার পেছন পেছন আসছিল? এ আসছিল আমার আরএনএ পলিমারেজের পেছন পেছন। ঠিক আছে, আরএনএ পলিমারেজ এরকম এগাচ্ছে, এটা তো পেছন পেছন এগাচ্ছে। ঠিক আছে, এরকম এগাচ্ছে, তো এটা ধরো আরএনএ পলিমারেজ এগাচ্ছে, এর পেছন পেছন এও এগাচ্ছে আমার এই রো ফ্যাক্টর। যেই বাবু এ আটকে যাবে, এ স্পিডে গিয়ে একে দুম করে মারবে, ফলে কি হবে, আরএনএ পলিমারেজ বেরিয়ে যাবে। কথা মানে বুঝতে পারছো? ওই সেরকম যে তুমি কোনো একটা বাইক, কোনো একটা গাড়ির পেছনে বাইক ফাটাচ্ছ, হঠাৎ করে বাইক মানে গাড়িটা ব্রেক মেরে দিচ্ছে, তুমি সেখানে গিয়ে ধাক্কা মারলে, বা ওই গাড়ি থেকে ধাক্কা মারলে, ওই টাইপের ব্যাপার। তো রো ফ্যাক্টর কি হবে, এই রো ফ্যাক্টর কি হবে, গিয়ে ধাক্কা মারবে আরএনএ পলিমারেজকে, দাঁড়িয়ে থাকা আরএনএ পলিমারেজকে, আরএনএ পলিমারেজ ডিএনএ থেকে ছেড়ে পালিয়ে যাবে। পালিয়ে গেল তো শেষ, আমাদের এন্ড, টার্মিনেশন হয়ে গেল। হলো। আরো একটা টেকনিক আছে যেটা রো ইন্ডিপেন্ডেন্ট টেকনিক। রো ইন্ডিপেন্ডেন্ট টেকনিকে কি হচ্ছে না, এখানে আমাদের জিসি রিচ হেয়ারপিন তৈরি হয়। ও জিসি রিচ হেয়ারপিন তৈরি হলেও কিন্তু আরএনএ পলিমারেজ সেখান থেকে আলাদা হয়ে পালিয়ে যায়। ওটা হচ্ছে আমাদের, তার দু ধরনের হতে পারে আমাদের, রো ডিপেন্ডেন্ট, রো ইন্ডিপেন্ডেন্ট, যেটা পারো লিখতে পারো। আমি আশা করবো এটা লিখতে বেশি সুবিধা, বেশি সুন্দর এটা। তো শেষ হলো আমাদের ট্রান্সক্রিপশন। এবারে আসি আমাদের কি না, জেনেটিক কোড। জেনেটিক কোড তোমরা জানো যে আমাদের যে এমআরএনএ যে নতুন তৈরি করালাম আমরা, তার মধ্যে আমাদের নিউক্লিওটাইড আছে, তো তিনটা নিউক্লিওটাইড নিয়ে একটা করে কোড তৈরি হয়। কিসের কোড? না কি অ্যামাইনো অ্যাসিডকে আনবো, কি অ্যামাইনো অ্যাসিড থাকবে, কি অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হবে, প্রোটিন তৈরি করে কোড থাকে একটা, ওটাকে বলা হচ্ছে কিনা আমাদের জেনেটিক কোড। এমআরএনএর উপর অবস্থিত তিনটি নিউক্লিওটাইড নিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি, অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত করার যে অর্থবহ সংকেত বহন করে তাকে বলা হচ্ছে জেনেটিক কোড। এক্সাম্পল যদি বলি, ধরো এ ইউ জি, জি ইউ জি, এ জি জি, এরকম টাইপের, ইউ ইউ ইউ, এরকম টাইপের সব কোডগুলো হয়, বুঝছেন? আচ্ছা, এবারে একটা জেনেটিক কোডের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, এটা কিন্তু 3 নম্বরের কোশ্চেন। জেনেটিক কোডের ধর্মগুলি লেখো, বা যে কোনো 3টা ধর্ম লেখো, এরকম কোনো থাকে। জেনেটিক কোড হচ্ছে ট্রিপলেট প্রকৃতির। মানে ট্রিপলেট মানে বুঝতে পারছো যে 3টা নিউক্লিওটাইডই নিচ্ছি কেন, আমরা 2টো নিচ্ছি না কেন, বা 4টা নিচ্ছি না কেন। তো কটা আছে আমাদের বেস, এ ইউ জি সি, এ ইউ জি সি 4টা। আমার টোটাল অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 20। আমাদের অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 20টা। তাহলে আমি যদি একটা করে নিই, তাহলে কটা হবে, 4 টু দি পাওয়ার 1, মানে 4টা এনাফ নয় কোড করার জন্য। যদি 2টো করে নিই, মানে ডাবলেট নিই, তাহলে কটা হচ্ছে, 16টা, এটা 20টা, তোমার 4টা কম পড়ে যাচ্ছে। 3টা করে যদি নিই, 4 3 64, 20টা অ্যামাইনো অ্যাসিড, মোর দেন এনাফ। এর থেকে বাড়ানো যেত, কিন্তু এর থেকে বাড়ালে অযথা কোষ অত করে না, কষ্ট করে না, অত 256 হয়ে যাচ্ছে। আমাদের কোষ অত বেশি নেওয়ার দরকার নেই, সবচেয়ে মিনিমাম হচ্ছে 80 দরকার আমার। এই জন্য ট্রিপলেট প্রকৃতির হয়ে থাকে। হচ্ছে 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য 64টা, তার মধ্যে 61টা হচ্ছে আমার অরিজিনালি কোড করে, আর 3টা তোমরা জানো স্টপ করো। আচ্ছা, অর্ধঅর্থক মানে কি? অর্ধঅর্থক বা নন অ্যাম্বিগুয়াস, অর্ধঅর্থক বা নন অ্যাম্বিগুয়াস। দেখেন, অর্ধঅর্থক বা নন অ্যাম্বিগুয়াস এর মানেটা কি, যে একটা কোডন
কিন্তু একাধিক অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে না। কি বললাম? একটা কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে না, তাকে বলা হচ্ছে আমার অর্ধঅর্থক। দুটো জিনিস এখানে আছে, একটা হচ্ছে নন অ্যাম্বিগুয়াস বা যাকে বলি আমরা অর্ধঅর্থক। আরেকটা আছে আমাদের কি না ডিজেনারেট প্রকৃতির বা সমার্থক। ডিজেনারেট বা সমার্থক, এই দুটোকে এবার একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো, নন অ্যাম্বিগুয়াস বা অর্ধঅর্থক, ডিজেনারেট বা সমার্থক। ধরো এটা একটা কোডন, এটা একটা কোডন, ঠিক আছে? এবার কোডনের ধরে নাও যে এ কোড করছে একাধিক অ্যামাইনো অ্যাসিড, ধরে নিচ্ছি এগুলো সব অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড 1, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড 2, এটা আমার অ্যামাইনো অ্যাসিড 3, এটা ধরে নাও অ্যামাইনো অ্যাসিড 4, এরকম একাধিক অ্যামাইনো অ্যাসিড আছে। তো আমাদের মানে নন অ্যাম্বিগুয়াস কথার মানে কি বলছে, এই কেসটা কিন্তু পসিবল নয়, এই কেসটা পসিবল নয়, মানে একটা কোডন কিন্তু একাধিক অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে না। এবারে আমরা চলে আসি এইটাতে, ডিজেনারেসি মানে কি? এ বলছে কি না, ধরো একটা অ্যামাইনো অ্যাসিড, ধরো একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিডকে কিন্তু একাধিক কোডন কোড করতে পারবে। ধরো এটা কোড 1, এটা হচ্ছে কোডন 2, এটা হচ্ছে ধরো কোডন 3, বুঝছে? মানে ব্যাপার হচ্ছে কি না, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে কি হলো ব্যাপারটা, যে একটা কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে না, কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন দ্বারা কোড হতে পারে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ডিজেনারেসি, যেটা হচ্ছে আমাদের আরেকটা ধর্ম সমার্থক প্রকৃতির। সমার্থক প্রকৃতি হলো তিনটা ধর্ম হলো। আরেকটা কি নন ওভারল্যাপিং। নন ওভারল্যাপিং কথার অর্থ কি না, আমি যদি কোডন লিখি, ধরো আরো একটা বানাই, ধরো বানাচ্ছি AUGCCGAGU এরকম। যখন কোডনগুলোর চেনা বা চিনবে, মানে ট্রান্সলেশন হবে এরকম হবে, তিনটা তারপর তিনটা তারপর তিনটা, এরকম নয় যে ধরো আমি আবার সেই একই জিনিসটা লিখছি, এরকম ভাবে কোডনকে চেনা হবে না যে এরকম একটা গেল, তারপর এরকম, তারপর এরকম, তারপর এরকম, এইভাবে এটা কিন্তু হবে না, এইরকম স্টাইলে হবে, মানে নন ওভারল্যাপিং হবে। আর কি না বিরতিহীন বা কমালেস। বিরতিহীন বা কমালেস মানে কি, আমি যখন কোডন লিখবো তখন মাঝখানে কোনো কমা চিহ্ন, এখানে কমা চিহ্ন থাকবে না, এরকমই পুরো ক্লিয়ার থাকবে, কেন মাঝখানে কমা দেওয়া যাবে না, হলো? তা সেটা কমালেস বা বিরতিহীন। আর সার্বজনীন প্রকৃতি। সার্বজনীন মানে হচ্ছে কি না, আমার আছে তো তোমার থাকবে, তোমার আছে তো তারও থাকবে, তোমার পাড়া প্রতিবেশী, তোমার মা বাবা, সবার ক্ষেত্রে যদি AUG যদি মিথনিং কোড করে, আমার জন্য তোমার জন্য AUG মিথনিং কোড করবে, গাছের জন্য মিথনিং কোড করবে AUG। এটা হচ্ছে সার্বজনীনতা। তাহলে এইটি গেল আমাদের জেনেটিক কোডের বৈশিষ্ট্য, এখানে ওইগুলো সব। আচ্ছা, উবুল মতবাদটা কি জিনিস? উবুল মতবাদ কি না, ফ্রান্সিস ক্রিক বলেছিলেন যে উবুল কথার অর্থ হচ্ছে নড়বড়ে। যদি কোনো সমার্থক যদি কোনো কোডন হয়, যখন মানে একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে, সেক্ষেত্রে ওই সমস্ত কোডনগুলোর লাস্টের যে বেসটা সেটা একটু নড়বড়ে হয়, মানে অত স্ট্রংলি আমার অ্যান্টিকোডনের সঙ্গে যুক্ত থাকে না, ঢিলা হয়। সেটা চেঞ্জ হলেও কিন্তু অ্যামাইনো অ্যাসিডের কোনো চেঞ্জ আসবে না। এটাকে বলা হয় কিনা উবুল মতবাদ। উবুল কথার অর্থ তাহলে কি বলবো না, নড়বড়ে। উবুল কথার অর্থ হচ্ছে নড়বড়ে, হলো? উবুল কথা নড়বড়ে। এই তৃতীয় বেশটি কিছুটা ঢিলা ঢালা, ফলে একটি টিআরএনএ বিভিন্ন কোডনের সাথে মিলে যেতে পারে। এখান থেকেই আমাদের কথাটা এসেছিল ডিজেনারেসি কথাটা, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সলেশন। আমরা জানি যে আমাদের গোটা বডি প্রোটিন তৈরি, আমাদের চামড়া প্রোটিনে আছে ইলাস্টিন প্রোটিন, কোলাজেন প্রোটিন, চুলে কেরাটিন প্রোটিন,
আমাদের অ্যান্টিবডি প্রোটিন দিয়ে তৈরি, উৎসেচক প্রোটিন দিয়ে তৈরি, হরমোন প্রোটিন আছে, সব জায়গায় প্রোটিন আছে। তো বুঝতে পারছো পুরো বডি আমাদের প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এই প্রোটিন তৈরি এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা বলে থাকি কিনা ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে কি গো, তোমরা ইংলিশে তো পড়েছো। ধরো আমি বললাম ইংলিশ ট্রান্সলেশন, আমি একটি বালক, আই এম এ বয়, ট্রান্সলেট হলো তো জিনিসটা একটা অন্য ল্যাঙ্গুয়েজে। এখানে ট্রান্সলেশন কেন বলা হচ্ছে? এমআরএনএর উপর কিছু জিনিস লেখা আছে, তাকে প্রোটিনের ভাষায় ট্রান্সলেট করা হচ্ছে, এই জন্য কথাটা এসছে ট্রান্সলেশন। মানে আমরা তো কোড দেখে বুঝতে পারছি না যে কি প্রোটিন তৈরি হবে, কিন্তু যখন নতুন প্রোটিন তৈরি হবে ওই কোডগুলোকে দেখে দেখে তখন আমরা বুঝবো যে আচ্ছা এতে এইগুলো লেখা ছিল, তাহলে এটা কি বলা হচ্ছে ট্রান্সলেশন। কি কি জিনিস চাই আমার ট্রান্সলেশন করতে হলে? না, তিনটে আরএনএ আমার চাই, এমআরএনএ আরএনএ 3 তিন বন্ধু একসঙ্গে। রাইবোজোম চাই, তার জন্য আরএনএ আমাকে রাইবোজোম তৈরি করে দেবে। এটিপি জিটিপি চাই আমার শক্তির জন্য। আর কয়টা ফ্যাক্টর চাই, ইনিশিয়েশন ফ্যাক্টর, ইলংগেশন ফ্যাক্টর, টার্মিনেশন ফ্যাক্টর, 3 ধরনের ফ্যাক্টর চাই আমাদের, বুঝছেন? 3 ধরনের ফ্যাক্টর চাই। আর একটা বাবাজি চ্যাপেরন প্রোটিন চাই, যে প্রোটিন তৈরি হবে সেটা কিন্তু কার্যকরী হবে না, তাকে ফোল্ড করিয়ে কার্যকরী করাতে হবে, তার জন্য দায়িত্ব নিয়েছে কি আমাদের চ্যাপেরন প্রোটিন। আর উৎসেচক কি কি লাগবে এখানে? সমস্ত প্রক্রিয়াতে তো উৎসেচক মাস্ট। অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটেজ আর পেপটিডাইল ট্রান্সফারেজ, এই দুটো উৎসেচক আমার চাই। অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটেজ কি করে না টিআরএনএ এর সঙ্গে অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করে। আর পেপটিডাইল ট্রান্সফারেজ কি করে? পেপটাইড বন্ড তৈরি করে। আমরা জানি যে প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড থাকে তার মধ্যে পেপটাইড বন্ড থাকে, তো সেই পেপটাইড বন্ড ফরমেশনে সাহায্য করে আমার পেপটিডাইল ট্রান্সফারেজ। তো চলে আসি আবার সেই ইনিশিয়েশনের আগের পর্যায়ে হচ্ছে টিআরএনএ চার্জিং। চার্জিং মানে প্লাগে গুঁজে চার্জিং নয়, চার্জিং কথার অর্থ হচ্ছে টিআরএনএর সঙ্গে অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করানো, ওটাকে চার্জিং বলা হচ্ছে। তো এখানে হেল্প করে কে? এখানে হেল্প করে অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটেজ, এই উৎসেচকটা কি করে? ফার্স্টে দুটো ধাপে হয় বিক্রিয়াটা। ফার্স্টে অ্যামাইনো অ্যাসিড আর টিআরএনএ, যেটা আমার এটিপি, এখানে এটিপিও আছে, দিয়ে তৈরি হবে কি হবে না অ্যামাইনো অ্যাসিড আর এটিপি যুক্ত হয়ে তৈরি হবে অ্যামাইনো অ্যাসাইড এটিপি, এএমপি আর হচ্ছে পাইরোফসফেট। এই অ্যামাইনো অ্যাসাইড এএমপি টিআরএনএ এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে কি আমাদের অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ আর এএমপি। যেহেতু তৈরি করলো আমার অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ, যেহেতু তৈরি হলো আমার অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ, সিনথেসিস হলো, এই জন্য এই উৎসেচকের নাম হয়ে গেছে অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটেজ হলো। আর সিনথেটেজ নাম তখনই থাকবে যখন উৎসেচক এটিপি ব্যবহার করবে। কোনো সিনথেসিসওয়ালা উৎসেচক যদি এটিপি ব্যবহার করে তাকে আমরা সিনথেটেজ বলি। এখানে এটিপি ইউজ হচ্ছে দেখতে পাচ্ছ, ব্যাস এই করে আমার টিআরএনএর সঙ্গে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে গেল, যাকে আমরা বলি চার্জিং। এবারে লাভ মারি আমরা ইনিশিয়েশন করার আগে আমাকে প্রথমে কোথা থেকে স্টার্ট হবে এখানে আমাকে খুঁজতে হবে। তার আগে আমাকে কি করে, তাহলে কোথায় স্টার্ট হবে, যে আমরা প্রোক্যারিওটিক ক্ষেত্রে পড়েছি এসডি সিকোয়েন্স, সাইন ডেলগার্নো সিকোয়েন্স, এই জিনিসটা আমরা শুনেছি, ঠিক আছে? এইখানে আমাকে এসে কি করতে, এইখানে আমাকে যুক্ত করাতে হবে। এবারে কে আসবে এখানে কাজ করতে? আসবে কে? আমাদের আসবে রাইবোজোম, আমাদের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম আসবে। রাইবোজোমের দুটো সাব ইউনিট থাকে, আমরা এটা প্রোক্যারিওটিক ক্ষেত্রে পড়ছি তাই সেই হিসেবে ভাববো। রাইবোজোমের দুটো সাব ইউনিট, একটা হচ্ছে আমার 30S, একটা 50S, দুটো মিলে 70S হয় জানো তোমরা। তো ফার্স্টে 30S ছোট অধায়কটা এসে যুক্ত হবে। ছোট অধায়ককে যুক্ত করানোর জন্য যে ইনিশিয়েশন ফ্যাক্টরটা হেল্প করে তাকে বলা হচ্ছে কিনা IF3। এটা হচ্ছে আমাদের IF3। 5 প্রাইম ক্যাপের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করা এই যে জিনিসটা তৈরি হলো এখানে যুক্ত এমআরএনএ এর সঙ্গে 30S কমপ্লেক্স, 30S অ্যামিনো যুক্ত হলো, এটাকে টোটালি বলা হচ্ছে কিনা 30S ইনিশিয়েশন কমপ্লেক্স, যেহেতু ইনিশিয়েশন স্টেপটা পড়ছি আমরা। আর এরপরে কি হবে, যে টিআরএনএ এখানে আছে আমাদের AUG, দেখো যুক্ত হচ্ছে এখানে, স্টার্টিং কিন্তু এখান থেকে হচ্ছে, এর অনুযায়ী টিআরএনএ আসবে, আসবে। আর AUG কাকে সিনথেসিস করে? AUG সিনথেসিস করে মিথিওনিন, তো সে মিথিওনিনকে নিয়ে চলে আসবে এখানে, আর তোমরা পড়েছো এখানে আমার ফরমাইলেটে মিথিওনিন হয়, এটা এসে এখানে বসে গেল। এরপরে আসবে আমার লার্জ সাব ইউনিট বা আমাদের যেটা 50S সাব ইউনিট, সেটা কি হবে IF2 আর IF3 আর হচ্ছে জিটিপি, তার সাহায্যে
বড় সাব ইউনিটটা এসে এবার এখানে বসে গেল। আর বড় সাব ইউনিটের মধ্যে থাকে আমার তিনটা সাইট, ইপিএ, এক্সিট, পেপটিডাইল, অ্যাকসেপ্টর। যখন এমন ভাবে বসবে যেন এইউজিটা এই পি সঙ্গে এই পি সাইটে এসে যেন যুক্ত হয়, যেন পি সাইটটা যেন এইউজির সঙ্গে যেন এইভাবে থাকে, এইভাবে, বুঝলেন? হলো। এরপরে তৈরি হলো কি তাহলে, দেখো স্মল, লার্জ আর ভেতরে টিআরএনএ সবকিছু নিয়ে তৈরি হলো আমার 70s ইনিশিয়েশন কমপ্লেক্স। প্রথমে তৈরি হয়েছিল আমার 30s ইনিশিয়েশন কমপ্লেক্স, এবার 70s। আর পি সাইটে প্রথম 4 টিআরএনএ অবস্থান করে পি সাইটে। হলো। এবারে চলে আসি ইলংগেশন। ইলংগেশনে কি হবে? ইলংগেশনে এবারে একটা পি সাইট ছিল, পি সাইটে পরে এখান থেকে নতুন আর একটা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ এসে যুক্ত হবে কোথায়? এ সাইটে, এখানকার এ সাইটে এসে যুক্ত হবে। বসে গেল এ সাইডে। এবার পাশাপাশি দুটো অ্যামাইনো অ্যাসিড আছে, দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি তৈরি হবে? পেপটাইড বন্ড তৈরি হবে। পেপটাইড বন্ড তৈরি হলে জায়গাটা, এটা আমার পেপটাইড বন্ড, এটা আমার হচ্ছে কি না পেপটাইড বন্ড। ব্যাস, জুড়ে গেল দুটো অ্যামাইনো অ্যাসিড। এই পেপটাইড বন্ড তৈরি করতে হেল্প করাবে কে? পেপটিডাইল ট্রান্সফারেজ, পেপটিডাইল ট্রান্সফারেজ উৎসেচক। হলো। আর এবারে আমার যে রাইবোজোমটা আছে একে এবারে সরাতে হবে সামনের দিকে, কারণ একে তো পরপর রিড করে করে যেতে হবে। কোডন তো এখানে পুরো ভর্তি আছে, প্রত্যেক কোডন অনুযায়ী একটা করে টিআরএনএ আসে। তো একে সামনের দিকে এগাতে বা ট্রান্সলোকেশনে হেল্প করবে কে? না ইএফজি। ট্রান্সলোকেশনে হেল্প করবে কে? না ইএফজি, ইলংগেশন ফ্যাক্টর জি। এরকম করে রাইবোজোম এগাতে থাকবে, একটা একটা করে ঠক 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 করে একটা একটা করে টিআরএনএ ঢুকতে থাকবে। আর যেটা থেকে টিআরএনএ থেকে এখানে পেপটাইড বন্ড তৈরি হলো, মানে এখান থেকে টিআরএনএ থেকে আমার অ্যামাইনো অ্যাসিড আলাদা হয়ে যাচ্ছে, বেকার টিআরএনএটা এক্সিট সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরকম করে চলতে থাকে, পেপটাইড বন্ড তৈরি হতে থাকে, নতুন নতুন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হতে থাকে, আর আমার প্রোটিন লম্বা হতে থাকে। কতক্ষণ চলবে ভাই এটা? হ্যাঁ, সেটা তো কোশ্চেন যে কতক্ষণ, সারা জীবন চলবে না। একটা টাইম এমন আসবে যেখানে তিনটা বদমাস সিকোয়েন্স পাবো আমরা। বদমাস এই অর্থে কারণ তারা ট্রান্সলেশন বন্ধ করে দেবে। ইউএএ, ইউএজি আর হচ্ছে ইউজিএ, এই তিনটাকে বলা হয় না আমাদের স্টপ কোডন। এই তিনটাকে আমরা বলি কি না স্টপ কোডন। বুঝছেন? স্টপ কোডন যখনই চলে আসবে তখন আসবে আমার রিলিজ ফ্যাক্টর। রিলিজ ফ্যাক্টর এসে আমার উড়িয়ে দেবে, কাট উড়িয়ে দেবে, আমার হয়ে যাবে টার্মিনেশন। এই যে রিলিজ ফ্যাক্টর এলো, রিলিজ ফ্যাক্টর আসার সঙ্গে সঙ্গে কি হবে? এখান থেকে কেটে দেবে, আমার ফ্রি পলিপেপটাইড বাইরে বেরিয়ে যাবে। আর যখনই স্টপ হয়ে গেল আমার সব রাইবোজোমগুলো সাব ইউনিট আলাদা হয়ে গেল, সেল খতম, ট্রান্সলেশন শেষ, নতুন প্রোটিন তৈরি। এই নতুন প্রোটিন যেটা হবে, নতুন প্রোটিনকে এবারে আমার চ্যাপেরন প্রোটিন যেটা আছে, এই চ্যাপেরন প্রোটিন এ কি করবে? একে ফোল্ড করাবে, ফোল্ড করে একে একটা কার্যকরী প্রোটিনে পরিণত করার চেষ্টা করবে। হয়ে গেল। এই হলো আমার ট্রান্সলেশন, এভাবে হয় আমাদের ট্রান্সলেশন। এবার আসি আমরা কিনা ওপেরন মডেলে। ওপেরন কথার অর্থ হচ্ছে প্রোক্যারিওটিক কোষে কিছু কিছু জিনের পার্ট আছে যেগুলো একটা স্পেসিফিক বিপাক ক্রিয়াতে হেল্প করে, তাকে আমরা বলে থাকি না ওপেরন মডেল। এই মডেলটা প্রথমবার কে বলেছিলেন, কারা বলেছিলেন? না জেকব আর মোনাট। জেকব আর হচ্ছে মোনট, এই দুজন প্রথম এই ওপেরন মডেলটার কথা বলেছিলেন প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে। আমরা ওপেরনে কি কি পড়ি? আমরা বইতে আমাদের দু ধরনের ওপেরন আছে। একটা হচ্ছে আমাদের ল্যাক অপেরন, একটা হচ্ছে আমাদের ল্যাক অপেরন, আর একটা হচ্ছে আমাদের ট্রিপ্টোফ্যান অপেরন বা টিআরপি অপেরন। ট্রিপ্টোফ্যান অপেরন হয়েছে, দু ধরনের অপেরন আমাদের আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ল্যাক অপেরনটা। দেখা যাক তাহলে কেমন দেখতে ল্যাক অপেরনকে। আমাদের ল্যাক অপেরন, ল্যাক অপেরনকে যদি আমি ভাঙি এইভাবে, যদি ছবি আঁকি আমি যদি ছবিটা আঁকি ল্যাক অপেরনের, দেখো এরকম করে একটা দাগ টানলে, এরকম ঘরগুলো আঁকলে, আই পি ও জেড ওয়াই এ, আইপিও জেড ওয়াই এ, সবচেয়ে সিম্পলেস্ট স্ট্রাকচার এঁকে দিলাম তোমাকে।
তো এই যে প্রথম তিনজন বাবাজি, এদেরকে বলা হয় কি না স্ট্রাকচারাল জিন, সরি রেগুলেটর জিন বা নিয়ন্ত্রক জিন। আর লাস্ট তিনজন যারা আছে, লাস্ট তিনজনকে বলি আমরা কি না স্ট্রাকচারাল জিন বা সাংগঠনিক জিন। যেটা নিয়ন্ত্রক জিন, যেটা নিয়ন্ত্রক বা রেগুলেটর পার্ট, সেখানে তিনজন থাকে। দেখো IPO, আই মানে হচ্ছে ইনহিবিটর। এখান থেকে কি তৈরি হয়? এখান থেকে তৈরি হয় রিপ্রেসার প্রোটিন। রিপ্রেসার প্রোটিন মানে হচ্ছে যেগুলো আমাদের অপরণকে বন্ধ করাবে, মানে RNA পলিমারেজকে ট্রান্সক্রিপশন করতে দেবে না। ও মানে কি? ও মানে হচ্ছে অপারেটর সেই জায়গাটা যেখানে ওই রিপ্রেসারটা গিয়ে বসবে। আর প্রমোটার মানে জানো, প্রমোটার মানে যেখানে RNA পলিমারেজ এসে বসবে। RNA পলিমারেজ যেখানে এসে বাইন্ড করবে, এই জায়গাটা হচ্ছে ধরো RNA পলিমারেজ এখানে এসে বাইন্ড করবে। আর আমার এই জায়গাটাতে এসে আমার কে বাইন্ড করে না আমার রিপ্রেসার প্রোটিন। হলো? এবারে যেটা আমাদের ZYA কে আমরা কি বলি? ZYA কে বলি আমরা স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিনের মধ্যে তিনটা পার্ট, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। ল্যাক জেড থেকে ট্রান্সক্রিপশনের পর ট্রান্সলেশন হলে যে প্রোটিন তৈরি হয় সেটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। যেটা কি করে আমার ল্যাকটোজকে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত করে। এছাড়াও আমাদের অ্যালোল্যাকটোজ তৈরি করে। বিটা গ্যালাক্টোসাইডেজ কি করে? গ্লুকোজ মানে ল্যাকটোজকে অ্যালোল্যাকটোজে পরিণত করে। হলো? ওয়াই থেকে কি তৈরি হয়? ওয়াই থেকে তৈরি হয় আমার পারমিয়েজ মানে কি? সে পারমিট করে, মানে ল্যাকটোজকে ঢুকবে নাকি সেটা ডিসাইড করে। আর ট্রান্স অ্যাসিটাইলেজ এ থেকে যেটা তৈরি হয় ট্রান্স অ্যাসিটাইলেজ, তার কোনো কাজ সেরকম নেই। এই পুরো ল্যাক অপরন জিনিসটা কি আগে বলা হয়নি? তো দেখো, ল্যাক অপরন মনে হচ্ছে এমন একটা জিনের পার্ট যেটা ব্যাকটেরিয়াকে ল্যাকটোজ মেটাবলিজমে হেল্প করবে। বুঝতে পারলে? ল্যাকটোজ আমাদের একটা ডাইস্যাকারাইড, যেটা আমাদের ব্যাকটেরিয়া খাদ্য হিসেবে ইউজ করা হয়। তো ল্যাক অপেরনে কি হয়? ল্যাক অপেরনে যখন ল্যাকটোজ থাকবে মাধ্যমে, যখন ল্যাকটোজ উপস্থিত থাকবে তখনই এই অপেরনটা সুইচ অন হবে। সুইচ অন হবে। এই জন্য যেহেতু ল্যাকটোজ উপস্থিত থাকলে ল্যাক অপেরন স্টার্ট হচ্ছে, এই রকমের অপেরনকে বলা হয়ে থাকে ইনডিউসিবল অপেরন। হলো? যেহেতু ল্যাকটোজ থাকলে এটা অ্যাক্টিভেট হয়, তাকে বলা হচ্ছে ইনডিউসিবল অপেরন। আর ট্রিপ্টোফ্যানের ক্ষেত্রে উল্টো, ট্রিপ্টোফ্যান থাকলে বন্ধ হয়ে যাবে, তাকে বলবো আমরা রিপ্রেসেবল অপেরন। আচ্ছা চলো এবারে দেখা যাক যে কি কম কন্ট্রোলটা হয় এই ল্যাক অপেরন। দেখো, ল্যাক অপেরনের কন্ট্রোলে কিন্তু দুটো জিনিস, কোশ্চেনটা ভালো করে পড়বে, কোন কন্ট্রোল বলেছে, নেগেটিভ কন্ট্রোল বলছে নাকি পজিটিভ কন্ট্রোল বলছে। দুটো কিন্তু মেকানিজম আলাদা। দুনের ক্ষেত্রে সুইচ অন সুইচ অফ হচ্ছে ঠিক আছে, কিন্তু দুনের ক্ষেত্রে মেকানিজম আলাদা। নেগেটিভ কন্ট্রোল বললে সবসময় এটা আমরা করব ইনহিবিটর প্রোটিন দিয়ে। নেগেটিভ কন্ট্রোল হলে এটা হবে আমাদের ইনহিবিটর প্রোটিন দিয়ে, আমাদের এই থিওরিটা বানাতে হবে। তো কি হয় না, আমরা জানি যে আমাদের যে ল্যাক আই, আমি যদি আরেকবার দেখাই ভালো করে, দেখো ধরো আবার এটা আঁকছি। আমার সেই ল্যাকটোজের স্ট্রাকচার আবার আঁকা হলো। এখানে আমার 1 2 3 4 5 আই পি ও জেড ওয়াই আর কে না এ হলো। তো আমি জানি যে আমার আই থেকে কি তৈরি হয় না ইনহিবিটর প্রোটিন। এখান থেকে তৈরি হয় আমার ইনহিবিটর প্রোটিন। হলো? এটা আমরা কার কথা বলছি? এটা আমরা পড়ছি সুইচ অফের কথা। ফার্স্টে সুইচ অফের কথা পড়ছি, কিভাবে সুইচ অফ হয়। দেখো এখানে আমার জানি এই পার্টে এসে আমার যুক্ত হয় কে না RNA পলিমারেজ। এই জায়গাটা যুক্ত হয় আমার কে না RNA পলিমারেজ হচ্ছে। এ বাবাজি কোথায় যান? এ বাবাজি যখন ল্যাকটোজ থাকবে না, এটা অবশ্যই যখন ল্যাকটোজ থাকবে না, ল্যাকটোজ নেই, অনুপস্থিত আছে, ল্যাকটোজ যখন অনুপস্থিত আছে তখন এ বাবাজি গিয়ে যুক্ত হয়ে যায় এইখানে। এবার দেখো এর সামনে যদি এ গিয়ে বসে গেল, এ এগাবে কি করে সামনের দিকে?
তাই না? এগাতে পারবে না, মানে এখানে আর কোনো প্রোটিন তৈরি হবে না, এখান থেকে আর কোনো ট্রান্সক্রিপশন হবে না। এটা কখন হচ্ছে? যখন ল্যাকটোজ থাকছে না, এটাকে বলা হচ্ছে সুইচ অফ অবস্থা। এবারে আমি ল্যাকটোজকে আনালাম, আমি এবারে কোনো একটা কাজ ইয়ে করে ল্যাকটোজকে এবারে আনালাম। দেখো যখন ল্যাকটোজকে আমি আনাবো মাধ্যমে, তখন কি হচ্ছে? আবার একই রকম ভাবে লেখা হোক, আঁকা হোক এটা ল্যাকোপ্রনকে, IPO-ZYM। এবারে ল্যাকটোজ আছে, মাথায় রাখো, এবারে ল্যাকটোজ কিন্তু আছে, ল্যাকটোজ মাধ্যমে উপস্থিত আছে। তো কি হয় ব্যাপারটা, কিছু পরিমাণ পারমিয়েজ থাকে, মানে আমাদের ব্যাকটেরিয়া থাকে, সে কি করে ল্যাকটোজকে ঢুকিয়ে নেয়, একটু অল্প হলেও ল্যাকটোজকে ভেতরে ঢুকিয়ে নেয়। আর বিটা গ্যালাক্টোসাইডও তো থাকে একটু হলেও। বিটা গ্যালাক্টোসাইড কি করবে না, ল্যাকটোজকে, এই ল্যাকটোজকে কিসে পরিণত করবে? অ্যালো ল্যাকটোজ। ল্যাকটোজের আরেকটা বাই প্রোডাক্ট যাকে বলা হচ্ছে অ্যালো ল্যাকটোজ। অ্যালো ল্যাকটোজ এমন একটা জিনিস যে কি করবে না, এই যে আমাদের ইনহিবিটর প্রোটিন তৈরি হচ্ছে না, এখান থেকে যে আমাদের ইনহিবিটর প্রোটিন তৈরি হয়, তাকে গিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করে নেবে, বদমাশি করবে তার সঙ্গে। দেখো তার সঙ্গে গিয়ে এরকম বাইন্ড হয়ে যাবে। এবার এর সঙ্গে বাইন্ড হয়ে আর যেতে পারছে না, ঠিক আছে, এ গিয়ার, এ বাবাজি গিয়ার এখানে বাইন্ড হতেই পারবে না, অপারেটরে গিয়ে বাইন্ড হতেই পারবে না, মানে এ তো এর সঙ্গে তার এ তাকে আটকে রেখেছে, বলছে ভাই একটা কাজ আছে চল তো একটু ঘুরে আসি, মানে তার অন্যমনস্ক করাচ্ছে তাকে, আর অন্যমনস্ক করিয়ে তাকে এদিকে আটকে রেখে দিল। এর ফলে কি হচ্ছে, আমার আরএনএ পলিমার্জের সামনে পুরো রাস্তা ফাঁকা, পুরো রাস্তাটাই ফাঁকা। এভাবে ট্রান্সক্রিপশন করাবে, এখান থেকে আমার সমস্ত যেগুলো যে যে প্রোটিনের কথা আসবে সেগুলো এবার বেশি বেশি পরিমাণে তৈরি হওয়া স্টার্ট হয়ে যাবে। হয়ে গেল আমাদের সুইচ অন, হয়ে গেল আমাদের সুইচ অন। তাহলে বুঝতে পারছো কিভাবে আমাদের ল্যাক অপেরনের ক্ষেত্রে কিভাবে ল্যাকটোজ আমাদের একবার সুইচ অফ করাচ্ছে, ল্যাকটোজ না থাকলে সুইচ অফ হয়, ল্যাকটোজ থাকলে সুইচ অন হয়। বুঝা গেল? এটা হচ্ছে নেগেটিভ কন্ট্রোল। পজিটিভ কন্ট্রোলে কি কম দেখবো? পজিটিভ কন্ট্রোলে পড়বো আমরা ক্যাপ সিএমপির কথা। ক্যাপ দ্বারা, ক্যাপ কথার অর্থ হচ্ছে কি, ক্যাপ মানে হচ্ছে আমার ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন। ক্যাপ ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন। এ বাবা যে কি জিনিস, এ একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, বুঝেছে? এ হেল্প করবে, মানে এ সিএমপির সঙ্গে বাইন্ড করবে। সিএমপি মানে হচ্ছে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট, তার সঙ্গে যুক্ত হবে, দিয়ে আরএনএ পলিমারেজকে হেল্প করবে কাজ করানোর জন্য। এবার একটা বেশ মজার জিনিস দেখো, এতক্ষণ ছিল ইনহিবিটর, এবারে আসবে আমাদের আরেকজন লোক, গ্লুকোজ। তো কি হয় ব্যাপারটা, গ্লুকোজ তো মনোস্যাকারাইড, আর আমি চাইছি ল্যাক অপেরন স্টার্ট করাতে, মানে ল্যাকটোজ ডাইস্যাকারাইড। এবার তোমার যুক্তি কি, ব্যাকটেরিয়া কাকে নেবে ফার্স্টে? যদি আমি তার সামনে গ্লুকোজ দিই আর ল্যাকটোজ দিই, সে কাকে নেবে? অবশ্যই যেটা সহজে ভাঙবে, যেটা গ্লুকোজ, তাকে নেবে, ল্যাকটোজকে হাতও দেবে না। তো একবার গ্লুকোজ বিশেষ আমার যদি মিডিয়ামে গ্লুকোজ থাকে, ল্যাকটোজ আর ঢুকবে না, মানে ল্যাকটোজকে ইউজই করবে না যতক্ষণ না গ্লুকোজ শেষ হচ্ছে। অবশ্যই সাধারণ একটা সিম্পল কমন সেন্স, এটা সে কষ্ট করতে যাবে কেন, আমি যেটা সহজে পাচ্ছি তাকে তো আগে নেবে, তাই না? তো যতক্ষণ মাধ্যমে গ্লুকোজ থাকে ততক্ষণ কি হয়, যতক্ষণ মাধ্যমে আমার গ্লুকোজ থাকবে, যতক্ষণ মাধ্যমে আমার গ্লুকোজ আছে ততক্ষণ, ধরো এটাকে গ্লুকোজ লিখে দিলাম আমি, যতক্ষণ মাধ্যমে আমার গ্লুকোজ আছে, যতক্ষণ আমার মাধ্যমে গ্লুকোজ উপস্থিত আছে ততক্ষণ একটা উৎসেচক আমাদের আছে, অ্যাডিনাইলাইল সাইক্লেজ। অ্যাডিনাইলাইল সাইক্লেজ যে কি করে, এটিপিকে পরিণত করে সিএএমপিতে, এটিপিকে পরিণত করে সিএএমপিতে। যতক্ষণ মাধ্যমে গ্লুকোজ থাকবে ততক্ষণ এর কাজ করাটা বন্ধ থাকবে, মানে বুঝতে পারছো, সিএমপি তৈরি হবে না। আর সিএমপি যদি তৈরি না হয়, এ গিয়ে আমার ক্যাপের সঙ্গে যুক্ত হতে পারবে না, ক্যাপ সিএমপি তৈরি করতে পারবে না। আর ক্যাপ সিএমপি যদি তৈরি না হয়, তাহলে আমার আরএনএ পলিমারেজকে হেল্প করবে কে? হয়ে গেল সুইচ অফ। তাহলে এই কেসটা হচ্ছে আমাদের সুইচ অফ, সুইচ অফের কেস তাহলে হয়ে গেল এটা আমাদের। তাহলে যখন গ্লুকোজ থাকবে তখন ল্যাক অপেরন থাকবে, সুইচ অফ। তাহলে সুইচ অন করাবো কি করে? গ্লুকোজ কমিয়ে দাও। গ্লুকোজ যদি না থাকে অ্যাডিনাইলাইল সাইক্লেজ বেশি থাকবে,
সিএমপি বেশি তৈরি হবে, ক্যাপ সিএমপি বেশি তৈরি হবে, আরএনএ পলিমারকে হেল্প করবে, আমার ট্রান্সক্রিপশন চলতে থাকবে, মানে আমার ল্যাক অপারেশন চলতে থাকবে। হলো? তাহলে এইটাই হচ্ছে আমার পজিটিভ কন্ট্রোল। এটাকে আমরা বলবো কিনা পজিটিভ কন্ট্রোল। যখন আমার গ্লুকোজ বেশি থাকবে, যখন সিএমপির পরিমাণ, যখন আমাদের গ্লুকোজ কম থাকবে, কোষে সিএমপি তৈরি হয় যা ক্যাপের সাথে যুক্ত হবে, প্রোমোটার হিসেবে আরএনএ পলিমারেজ বসবে আর ল্যাক অপারেশন ভালো করে চলবে। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ কন্ট্রোল। পজিটিভ কন্ট্রোল হলে ক্যাপ সিএমপি দিয়ে বলবে বা গ্লুকোজ দিয়ে বলবে, আর নেগেটিভ হলে আমাদের ইনহিবিটর দিয়ে বলবে। সংক্ষেপে যদি দেখি আমরা ল্যাক অপারেশনকে এইভাবে দেখতে পারো যে যখন আমাদের ল্যাকটোজ থাকে, তখন অপারেশন অফ থাকে, ল্যাকটোজ না থাকলে অপারেশন অফ থাকে, ল্যাকটোজ থাকলে অপারেশন অন থাকে, গ্লুকোজ কম থাকলে আমার ল্যাকটোজ অন থাকে, গ্লুকোজ বেশি থাকলে ল্যাকটোজ অফ থাকে। হলো? এটা হচ্ছে আমাদের ল্যাকটোজের গঠন আর নিয়ন্ত্রণ হয়ে গেল আমাদের। এবারে হিউম্যান জিনোম প্রজেক্ট। জিনোম মানে বুঝতে পারছো আমাদের হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে যত জিন থাকে তাকে আমরা জিনোম বলি। আচ্ছা, জিনোমের এবার ব্যাপার হচ্ছে, যখন বিজ্ঞানীরা ভাবলো যে যখন জিন টিন সবকিছু আবিষ্কার হয়ে গেছে, আমরা একটা কাজ করি, মানুষের কত জিন আছে বা কত জিনোমে কত জিন কত কিছু আছে সব বের করবো। ঠিক আছে? কত জিন আমাদের প্রোটিন তৈরি করে, কে কে কত কোডন আছে বা কত বেস পেয়ার আছে সব বের করবো। তো স্টার্ট হলো আমাদের হিউম্যান জিনোম প্রজেক্ট 1990-তে। তো বিজ্ঞানীরা একটা আশা নিয়ে চলছিল যে আমরা তো বিশাল উন্নত প্রাণী, তো আমাদের ক্ষেত্রে অনেক থাকবে, মানে প্রায় লাখের উপর থাকবে জিন, বিশাল ব্যাপার থাকবে। তো চললো প্রায় 13 বছর চললো আমাদের। সবকিছু হওয়ার পর যখন আমাদের ড্রাফটটা জমা পড়লো এই হিউম্যান জিনোম প্রজেক্টে এইচজিপির, এমন এমন কথা সামনে বেরালো যেখানে বিজ্ঞানীরা অদ্ভুত, মানে ব্যাপার জায়গায় খেয়ে গেছে যে কি করে এত চেঞ্জ হলো। তাহলে দেখে যাওয়া যায় সেই বিষয়গুলো কি কি ছিল। তো ফার্স্টে বেরালো কি না, কত নিউক্লিওটাইড থাকে, 3.2 বিলিয়ন। কিন্তু ব্যাপার হচ্ছে প্রোটিন তৈরি করে কটা, মাত্র, মানে জিন সংখ্যা, অ্যাকচুয়ালি জিন সংখ্যা কত হচ্ছে 30,000 থেকে 35,000, যেটা তারা ভেবে নিয়েছিল প্রায় লাখের উপর হবে। মানে এতটা চেঞ্জ, এতটা কম। তারা ভাবছে কি ব্যাপারটা কি হলো যে এত কম কেন, এত বেস পেয়ে আছে তো এইটুকু জিন কেন। ব্যাপার হচ্ছে রিপিটস অনেক আছে আমাদের, ঠিক আছে, অনেক রিপিটস আছে আমাদের। মাত্র 1 থেকে 2% হচ্ছে ডিএনএ প্রোটিন কোডিং করতে পারে, বাকি সব নন কোডিং, সবগুলো আমাদের নন কোডিং, বেকার, যেগুলো নিয়ন্ত্রণ মঞ্চ থাকে। আর কি, আমাদের তো 46টা ক্রোমোজোম, তার মধ্যে সবচেয়ে বড় ক্রোমোজোম যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স ক্রোমোজোমে, সবচেয়ে বড় জিন যেটা আছে সেটা হচ্ছে আমার ডিস্ট্রফিন জিন, যেটা আমার এক্স ক্রোমোজোমে থাকে, মাস্কুলার ডিস্ট্রফির জন্য দায়ী। সেটা না থাকলে মাস্কুলার ডিস্ট্রফি হবে। আর হচ্ছে সবচেয়ে ছোট জিন কি না, টিডিএফ জিন, SRY TDF যে পড়েছো না মানুষের লিঙ্গ নির্ধারণে, ওয়াই ক্রোমোজোমে থাকে। আচ্ছা, 200টা মতো জিন আমরা ব্যাকটেরিয়া থেকে পেয়েছি। ঠিক আছে? ব্যাকটেরিয়া যে আমাদেরকে অ্যাটাক করে, কিছু কিছু জিন দিয়ে গেছে আমাদের অ্যাজ এ গিফট। আর আমাদের সঙ্গে সবচেয়ে বেশি ডিএনএ সিমিলারিটি কার আছে, শিম্পাঞ্জি। বুঝেছে? মানে আমরা শিম্পাঞ্জির সঙ্গে ভাই ভাই, কাজিনস, অনেক দূর হলেও, মানে অনেক, এখন তো অনেক আলাদা হয়ে গেছি আমরা, কিন্তু আমরা কাজিনস। 98% প্রায় সিমিলারিটি। আর হচ্ছে একটা মানুষের সঙ্গে, ধরো আমার সঙ্গে তোমার কি পার্থক্য থাকবে না, এসএনপি থাকে অনেক আলাদা, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। এসএনপি বা সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। এসএনপি কথার অর্থ কি, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, এইটা দেখা যায়। এটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন, এইভাবে আমরা বিভিন্ন মানুষকে পৃথক করতে পারি। ঠিক আছে? তো এইসব জিনিসগুলো আমরা এই মূল বৈশিষ্ট্য পেয়েছিলাম এইচজিপির। ঠিক আছে? এটা কোশ্চেনে তোমাদের আসছে, এইচজিপি টিকা লেখো। লাস্ট হচ্ছে আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, বা যাকে আমরা বলি ওই ভিএনটিআর দিয়ে করা, যেটাকে বলা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। কিভাবে আমরা কে খুনি, কে কার মা বাবার, কে ছেলে, কোন পিতার কে ছেলে, সেগুলো জানতে। দেখো, ফিঙ্গারপ্রিন্ট আমরা জানি যে আমাদের প্রত্যেকের হাতে ফিঙ্গারপ্রিন্ট থাকে, সেরকমই আমাদের যে ডিএনএ গুলো, তাদের মধ্যেও কিছু কিছু স্পেশাল জায়গা থাকে যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা এই মানুষটার ডিএনএ। সেই টেকনিকটাকে আবিষ্কার করেছিলেন কে
না অ্যালেক জেফ্রি সেটাকে আবিষ্কার করেছিলেন। বুঝছে? এই টেকনিকটাকে বলা হচ্ছে কি না আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। দেখতে পাচ্ছ ফিঙ্গারপ্রিন্টে করছে। আচ্ছা, টেকনিকটা কিরকম করবো আমরা? তাহলে আমাকে ডিএনএ চাই, ফার্স্ট একটা ডিএনএ চাই। ধরো কোনো জায়গায় একটা কোনো খুন হয়েছে বা মার্ডার হয়েছে, সেখান থেকে আমরা ডিএনএ পেয়েছি, চুল পেয়েছি, একটা খুনির চুল পেয়েছি। তো প্রথমে ডিএনএ সংগ্রহ করা হলো, রক্ত, চুল, লালা, ত্বক, বিভিন্ন জায়গা থেকে আমরা ডিএনএ সংগ্রহ করতে পারি। এবার ডিএনএ কে নিয়ে কি করব? দেখো, এটা পড়ার আগে আমাদের আরেকটা জিনিস একটু মাথায় রেখে নিতে হবে। আমাদের ডিএনএতে রিপিটস আছে, হয়েছে, অনেক রিপিটেড সিকোয়েন্স আছে। কিছু কিছু স্পেশাল সিকোয়েন্স আছে যেগুলো ওই রিপিটগুলো আমরা আমাদের মা বাবার কাছ থেকেও পেয়েছি, আমাদের ছেলে মেয়েগুলো আমাদের কাছ থেকে পাবে। এই ছোট ছোট এই যে রিপিটেড অংশগুলোকে আমরা বলে থাকি মিনি স্যাটেলাইট বা ভিএনটিআর, ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস। এই রিপিটসগুলো বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে, হয়েছে। আমার বাবার কাছ থেকে আমার আলাদা হবে ঠিকই, কিন্তু অনেকটা সিমিলারিটি থাকবে, যেহেতু আমি একই অরিজিন থেকে আসছি। এই ভিএনটিআর গুলো থেকেই আমরা জানতে পারি যে কোনটা কার ডিএনএ। তো আবার ব্যাক করে আসা যাক। তো ডিএনএ নিষ্কাশন করছি আমরা। কি করে নিষ্কাশন করবো আমরা? ডিএনএ কে কোষ থেকে ডিএনএ কে বের করবো আমরা, কোষ পর্দাকে ভাঙবো, তারপরে ডিএনএ কে বের করবো। তারপরে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমরা ডিএনএ কে কাটবো। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ব্যবহার করে ডিএনএ কে ছোট ছোট টুকরোতে কাটবো। কেটে দিয়ে এরপরে আমরা করবো কি, সেপারেট করবো ডিএনএ গুলোকে, মানে বিভিন্ন সাইজ অনুযায়ী সেপারেট করবো। তো ডিএনএ সেপারেশনের আমরা টেকনিক জানি, 11 জেল ইলেকট্রোফোরেসিস। তো আমরা 11 জেল ইলেকট্রোফোরেসিস করে কি করব, ডিএনএ গুলোকে আলাদা করে নেব। আর তারপরে করব কি আমরা, ব্লটিং। মনে আছে তো, নর্দার্ন ব্লটিং, সাউদার্ন ব্লটিং। তো সাউদার্ন ব্লটিং করব আমরা, এই নাইট্রোসেলুলোজ পেপার দিয়ে যে কোনো আলাদা করা হয়। তো সেটা করে নেওয়ার পর আমরা চেক করব এবারে রেডিও লেভেল অফ ফ্লুorescent প্রোব দিয়ে আমরা চেক করব যে ভিএনটিআর গুলো কিরকম আছে। ভিএনটিআর গুলো কেমন আছে সেটা দেখে দেখেই, দেখতে পাচ্ছ ওটাকে, ভিএনটিআর গুলো কেমন আছে সেগুলো দেখে দেখেই আমরা ম্যাচ করে বুঝবো যে কোনটা কার ডিএনএ। ব্যাস হয়ে গেল। অটো রেডিওগ্রাফির মাধ্যমে ডিএনএ ব্যান্ড দেখা যায়, যা প্রত্যেক ব্যক্তির জন্য ইউনিক। ব্যাস হয়ে গেল আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এইভাবে করা হয়। আর এখান থেকে আমরা জানতে পারি কি কি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং থেকে, না আমাদের কোনো ধরো কোনো জায়গায় খুন হয়েছে বা কোথাও একটা কোনো এভিডেন্স পাওয়া গেছে, সেটা কার, কোন লোকটার চুল বা কোন লোকটার রক্ত, সেটা জানতে পারি। কে কার মা বাবা, মানে কে কার বাবা পিতৃত্ব নির্ণয়ের জন্য জানতে পারি। আর অজানা কোনো মৃতদেহ পরিচয় শনাক্তকরণ করতে জানতে পারি, সেটা হয়েছে। তাহলে এগুলো গেল আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর ব্যাপার স্যাপারগুলো। তাহলে দেখো, সবকিছু হলো আমাদের মলিকুলার বায়োলজি, সবকিছু আমরা আজকে একটু রিভাইজ করে নিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু ভালো করে পড়বে, মলিকুলার বায়োলজি থেকে কিন্তু ভালোই নাম্বার আসে। ভালো করে জানো তোমরা, 3 নম্বরের কোশ্চেনও আসে, এমসিকিউ আসে, সবই আসে এখান থেকে। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু একদম ভালো করে রিভাইজ করবে, কোনো কিছু না ছাড়ো তোমরা, ঠিক আছে। তাহলে আজকে মতো এইটুকুই থাক, পরে দেখা হবে তোমাদের সঙ্গে, ঠিক আছে।